আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এইচএসসি কেমিস্ট্রি অনলাইন প্ল্যাটফর্ম। আজকে আমরা আরো একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এইচএসসি কেমিস্ট্রির রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে তোমার সিকিউ আসে আবার হচ্ছে এমসিকিউ আসে। তো দুইটা দুইটা বিষয় নিয়েই আমাদের হচ্ছে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা, এই টপিকটা থেকে অ্যাডমিশনে অনেক প্রশ্ন আসে। তো যে কারণে টপিকটা ছোট এবং টপিকটা খুব বেশি যে ডিটেল আলোচনা করতে হয় এমন না, খুব অল্প কিছু জিনিসপত্র পড়ালেখা করলে এই টপিক থেকে মোটামুটি ভালো একটা মার্কস গ্যাদার করা যায়। ঠিক আছে, তো চলো কথা না বাড়াই আমরা শুরু করি। তো আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো বাফার দ্রবণ নিয়ে। কি নিয়ে কথা বলবো? বাফার দ্রবণ। তো এখন প্রশ্ন হচ্ছে, এই বাফার দ্রবণ নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে এখানে বেশ কিছু টপিক নিয়ে কথা বলতে হবে। তো আমরা একে একে আজকে চেষ্টা করব, একটু ভিডিওটা লং হইলেও আমরা চেষ্টা করব পুরো বাফার দ্রবণে যা যা আছে সবকিছু একবার ডিটেলে কথা বলতে। কথা বলছো? তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করি বাফার দ্রবণ। এই বাফার দ্রবণ জিনিসটা কি, এইটা যদি তুমি আগে না বুঝো, তাহলে বাফার দ্রবণের বিষয়গুলো তুমি আসলে সহজে বুঝতে পারবে না। দেখো, বাফার দ্রবণ এইটা আমরা যে সকল দ্রবণ বুঝি আর কি, যে সকল সলিউশন বলতে আমরা যেগুলিকে বুঝি, এগুলোর সাথে এই দ্রবণের কিছুটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? তো ধরো আমি একটা জেনারেল সলিউশন বা যে কোনো একটা সাধারণ দ্রবণ যদি আমরা এখানে নিই, মনে করো এখানে একটা সাধারণ দ্রবণ নিয়েছি। তো মনে করো যে হচ্ছে লেটস সে আমরা এখানে একটা সাধারণ যে কোনো একটা দ্রবণ এখানে নিলাম। তো ধরো যে হচ্ছে সাধারণ একটা দ্রবণ আমরা এখানে নিতে পারি। এই হচ্ছে একটা পাত্র, এখানে একটা খুব সাধারণ একটা দ্রবণ নিলাম। তো দ্রবণ নেওয়ার পর আমি যদি একটা কাজ করি, এই দ্রবণে মনে করো কিছু পরিমাণে অ্যাসিড যোগ করে, হ্যাঁ, কিছু পরিমাণে অ্যাসিড যোগ করি, তাহলে এই দ্রবণের পিএইচ এর যে মানটা আছে, পিএইচ এর যে মানটা আছে, তোমরা জানো অম্লীয় দ্রবণের পিএইচ এর মান কম হয় আর ক্ষারীয় দ্রবণে পিএইচ এর মান বেশি হয়। তো যেহেতু অ্যাসিড যোগ করছি, তাহলে এই দ্রবণের পিএইচ এর মান অবশ্যই কি হয়ে যাবে, আগে যা থাকবে তার চেয়ে কমে যাবে। আর যদি আমরা এই দ্রবণে কিছু পরিমাণে ক্ষার যোগ করি বা ক্ষারক যোগ করি, হ্যাঁ, ক্ষারক যোগ করি বা ক্ষার যোগ করি, তাহলে এই দ্রবণের পিএইচ এর মানটা স্বাভাবিক যা ছিল তার চাইতে কিছুটা পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ দ্রবণটা যদি সাধারণ দ্রবণ হয়, তাহলে ঘটনাটা এরকম পাওয়া যাবে যে আমরা যদি কিছু পরিমাণেও অ্যাসিড যোগ করি, তাহলে দ্রবণের পিএইচ এর মান কমে যাবে। আবার কিছু পরিমাণেও যদি ক্ষার যোগ করি, তাহলে অবশ্যই দ্রবণের একটা পিএইচ এর একটা সিগনিফিকেন্ট চেঞ্জ হবে, অর্থাৎ দ্রবণের পিএইচ এর মান বাড়বে অথবা কমবে। কিন্তু কিন্তু এই দ্রবণটা যদি বাফার দ্রবণ হয়, কি দ্রবণ হয়, এই দ্রবণটা যদি বাফার দ্রবণ হয়, তাহলে ঘটনাটা কি হবে? তো মনে করো এই দ্রবণটা একটা বাফার দ্রবণ, হ্যাঁ, আমি একটা বাফার দ্রবণ নিচ্ছি, ধরো যে হচ্ছে এই হচ্ছে একটা দ্রবণ। তো এখন আমি করলাম কি, এই দ্রবণের মনে করো যে একটা পিএইচ এর মান আছে। তো ধরো যে হচ্ছে এই দ্রবণের পিএইচ এর মান খুব স্বাভাবিক অবস্থায়, ধরো যে দ্রবণের পিএইচ এর মান হচ্ছে পিএইচ ইজ ইকুয়ালস টু, ধরো যে হচ্ছে 5। কত? 5। তাহলে এখানে একটা দ্রবণ আছে, এই দ্রবণের পিএইচ এর মানটা কত আছে আমরা হিসাব করলাম, ধরো যে হচ্ছে কোনোভাবে হিসাব করে আমরা বের করছি এই দ্রবণের পিএইচ এর মানটা হচ্ছে 5। এখন আমি করলাম কি, এই দ্রবণে বাহির থেকে অল্প পরিমাণে অ্যাসিড যোগ করব। তাহলে অল্প পরিমাণে অ্যাসিড যোগ করব, তাহলে অ্যাসিড যোগ করতেছি, অ্যাসিড। এখন দেখো বাহির থেকে এটাতে যদি আমি অল্প পরিমাণে অ্যাসিড যোগ করি, তাহলে সাধারণ দ্রবণ হইলে পিএইচ এর মান কমে যাওয়ার কথা। কিন্তু আমি যদি এই দ্রবণটা যদি বাফার দ্রবণ হয়, তাহলে আমি যদি আবার এই অ্যাসিড যোগ করার পরে যদি এটার পিএইচ এর মান হিসাব করি, তাহলে দেখা যাবে যে এইটার পিএইচ এর মান পাওয়া যাবে এরকম, pH is equals to 5.4.99999, অর্থাৎ pH এর মানটা একেবারে আনচেঞ্জ ধরা যায়, অর্থাৎ pH এর মানে তেমন কোনো, অর্থাৎ একেবারে অপরিবর্তনশীল বা অপরিবর্তনীয়ই ধরা যায়। কারণ দেখো 5 থেকে 0.9999 এটা খুব বেশি একটা পরিবর্তন না, বা হচ্ছে পরিবর্তন হয় না বলেই ধরা যায়। তো এখন আমি যদি এই দ্রবণটাতে বাহির থেকে অল্প পরিমাণে ক্ষার যোগ করি, তাহলে স্বাভাবিক দ্রবণ হইলে পিএইচ এর মানটা বেড়ে যাওয়ার কথা। কিন্তু এটা যদি বাফার দ্রবণ হয়, তাহলে আমি যদি এই অবস্থায় এটার পিএইচ নির্ণয় করি, তাহলে দেখা যাবে এটার পিএইচ এর মান পাওয়া যাচ্ছে 0.00001। অর্থাৎ অথবা আরেকটু অন্য শূন্য হইতে পারে, অন্য কিছু হইতে পারে, ওটা কোনো সমস্যা নেই। কিন্তু মানে মোট কথাটা হচ্ছে কি, মোট কথাটা হচ্ছে এই দ্রবণে অল্প পরিমাণে অ্যাসিড অথবা ক্ষার যোগ করার পরেও দ্রবণের পিএইচ এর মানে কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ হচ্ছে না। তো এরকম যদি
এইরকম কোন দ্রবণে পিএইচ এর মানের কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ না হয় অ্যাসিড অথবা ক্ষার যোগ করার পরেও, তাহলে এরকম দ্রবণকে বলা হয় বাফার দ্রবণ। তাহলে বাফার দ্রবণের যদি আমরা ডেফিনেশনটা দাঁড় করাই, তাহলে বাফার দ্রবণের যে ডেফিনেশনটা পাওয়া যাবে সেটা হচ্ছে বাফার দ্রবণ হচ্ছে এমন ধরনের দ্রবণ যে দ্রবণে অল্প পরিমাণে অ্যাসিড অথবা ক্ষার যোগ করার পরেও দ্রবণের পিএইচ এর মানের কোনো সিগনিফিক্যান্ট পরিবর্তন হয় না, এরকম দ্রবণকে কি বলা হয়? বাফার দ্রবণ। তাহলে বাফার দ্রবণটা কি? সহজ কথায় যদি বলি, যে দ্রবণে অ্যাসিড বা ক্ষার যোগ করলেও দ্রবণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না, সেরকম দ্রবণকে বলা হয় কি? বাফার দ্রবণ। তবে এখানে একটা শর্ত হচ্ছে, তুমি এই অ্যাসিড বা ক্ষার যে যোগ করবা, এটা খুব অতিরিক্ত যোগ করা যাবে না, একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত যোগ করা যাবে। ওইটা আবার আরেক পড়ালেখা, ওইটা নিয়ে আমরা আজকে পড়বো না, যে কতটুকু যোগ করা যাবে কতটুকু যোগ করা যাবে না। আমরা শুধু জেনে রাখবো অল্প পরিমাণে অ্যাসিড অথবা ক্ষার যোগ করলেও দ্রবণের পিএইচ এর মানের যদি কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ না হয়, তাহলে ওইরকম দ্রবণকে আমরা কি বলবো? বাফার দ্রবণ। ক্লিয়ার? অথবা বলতে পারবো আমরা এই দ্রবণের পিএইচ এর মান প্রায় আনচেঞ্জড বা হচ্ছে অপরিবর্তনীয়। ক্লিয়ার? ওকে, ফাইন। তো চলো আমরা বাফার দ্রবণটা কি, মোটামুটি আমার মনে হয় যে বাফার দ্রবণটা তুমি, আচ্ছা সরি, এটা হচ্ছে বাফার দ্রবণ লিখো। হ্যাঁ, এখানে শুধু দ্রবণ লিখে রাখছি, এটা লিখবো হচ্ছে বাফার দ্রবণ। হ্যাঁ, বাফার দ্রবণ, এটা হবে বাফার দ্রবণ। তাহলে এরকম দ্রবণকে আমরা কি দ্রবণ বলবো? বাফার দ্রবণ। বাফার দ্রবণ। তাহলে বাফার দ্রবণটা কি? বাফার দ্রবণটা হচ্ছে এই হচ্ছে বাফার দ্রবণ। তাহলে আমার মনে হয় বাফার দ্রবণটা তুমি বুঝতে পারছো, তাই না? তো এই হচ্ছে বাফার দ্রবণ। তো এখন এই বাফার দ্রবণটাকে মেইনলি দুই ভাবে ক্লাসিফিকেশন করা যায় আর কি। হ্যাঁ, ক্লাসিফাই করা যায়। তো এইটার কি কি ক্লাসিফিকেশন আছে আমরা একটু দেখবো। তো মেইনলি দুই ভাগে ক্লাসিফিকেশন করা যায়, তারপরে আরো দুই ভাগে আছে। তো আমাদের ওইটাই ইম্পর্টেন্ট না, আমাদের হচ্ছে এই বাফার দ্রবণকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, আমরা সেইটা একটু দেখবো। হ্যাঁ, চলো দেখি কি কি। তো বাফার দ্রবণ মূলত দুই প্রকার, একটা হচ্ছে অম্লীয় বাফার। কি বাফার? অম্লীয় বাফার। অম্লীয় বাফার। অম্লীয় বাফার। হ্যাঁ, তাহলে বাফার দ্রবণ মূলত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অম্লীয় বাফার, অম্লীয় বাফার, আর আরেকটা হচ্ছে ক্ষারীয় বাফার, ক্ষারীয় বাফার। তাহলে বাফার দ্রবণ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অম্লীয় বাফার আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার। তো আমাদের মূলত এই দুই প্রকার বাফার নিয়ে পড়ালেখাটা করতে হবে। তো এছাড়াও আরো দুই প্রকার আছে, তো ওইটা আমাদের পড়ালেখা বা সিলেবাসে খুব বেশি একটা আলোচনা নাই, বা নাই বললেই চলে। তো আমরা মূলত এই দুইটা নিয়ে পড়বো। তো দেখো, অম্লীয় বাফার আর ক্ষারীয় বাফার এই দুইটা টপিক যদি তুমি বুঝতে চাও, তাহলে আসলে খুব সহজে আমি একটা কথা বলবো। অম্লীয় বাফার জিনিসটা কি? একেবারে সহজ বাংলা ভাষায় যদি বলি, অম্লীয় বাফার মানে হচ্ছে এমন একটা দ্রবণ যে দ্রবণে দুইটা জিনিস থাকবে, অর্থাৎ দুই ধরনের বস্তু থাকবে। কি কি? একটু লক্ষ্য করবা। দুর্বল অম্ল, দুর্বল অম্ল ও তার লবণ এর জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ। অর্থাৎ দুর্বল অম্ল এবং ওই দুর্বল অম্লের লবণের জলীয় দ্রবণকেই বলা হয় অম্লীয় বাফার। বুঝছো? তাহলে উদাহরণ দিলে একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দুর্বল অম্লের সাথে যদি তার লবণের জলীয় দ্রবণ যোগ করি, অথবা দুর্বল অম্ল আর তার লবণ নিয়ে ওখানে যদি পানি যোগ করি, যে দ্রবণ তৈরি হবে ওই দ্রবণটাকে বলা হবে অম্লীয় বাফার। এখন আসো আমরা ক্ষারীয় বাফার জিনিসটা কি একটু বুঝি। দেখো, ক্ষারীয় বাফার জিনিসটা কি? ক্ষারীয় বাফার খুব সহজ, ওই একই জিনিস, ওইটার মতোই। দুর্বল ক্ষার ও তার, ক্ষার অথবা ক্ষারক একই কথা। হ্যাঁ, একই কথা। ক্ষার আর ক্ষারকের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আপাতত এইটুকু বুঝো। ক্ষার ও তার লবণের জলীয় দ্রবণ। তাহলে দুর্বল ক্ষার ও তার লবণের জলীয় দ্রবণকে কি বাফার বলে? ক্ষারীয় বাফার বলে। ক্লিয়ার? এখন তোমার হয়তো একটা জিনিস ঝামেলা হইতে পারে, সেটা হচ্ছে দুর্বল অম্ল কোনগুলো আর দুর্বল ক্ষার কোনগুলো। তো এইগুলো আমি একেবারে সংক্ষেপে লিখে দিই। এইচএসসি তে তোমার যে দুর্বল অম্লগুলো লাগবে সেগুলো আমি একবার সংক্ষেপে একটু লিখেই দিচ্ছি। হ্যাঁ, দেখো, দুর্বল
অম্ল, হ্যাঁ, দুর্বল অম্ল বা অ্যাসিড। তো দুর্বল অম্ল, কয়েকটা দুর্বল অম্ল আমি একটু লিখতেছি, এইগুলো হইলেই হবে এইচএসসি তে, হ্যাঁ, মোটামুটি ভাবে HCOOH, CH3, COOH, তারপর হচ্ছে তোমার H2CO3, তারপর হচ্ছে H2C2O4। মোটামুটি ভাবে এই কয়েকটা দুর্বল অম্ল দিয়েই মোটামুটি সকল প্রশ্নই পরীক্ষায় পাবা। তবে এখানে আরো এক ধরনের মানে দুর্বল অম্ল পরীক্ষায় থাকতে পারে, সেটা হচ্ছে HA। এখন HA যদি থাকে, এটা তো আসলে কোনো মানে কিছুই বোঝা যাচ্ছে না, এটা কি আসলে, এ যে কোনো কিছু হইতে পারে। তো এরকম যদি কিছু থাকে তাহলে তোমার দেখতে হবে কে এর মান, কার মান দেখতে হবে, দেখতে হবে কে এর মান যদি হয় লেস দেন 1, অর্থাৎ 1 থেকে যদি ছোট হয় অনেক, তাহলে ওইটাকে আমরা বলবো দুর্বল অম্ল। অর্থাৎ দুর্বল অম্ল, এই কয়েকটা দুর্বল অম্ল এইচসিসি তে আসে। আর মাঝে মাঝে HA দিয়ে থাকে। HA মানে হচ্ছে যদি HA যদি দুর্বল অম্ল হয়, দেখবা ওই প্রশ্নে অবশ্যই দেওয়া থাকবে কে এর মান দেওয়া থাকবে, যেটা 1 থেকে অনেক ছোট। আচ্ছা, এখন আসো আমরা কয়েকটা দুর্বল ক্ষারের কথা একটু বলি, হ্যাঁ, দুর্বল ক্ষার বা ক্ষারক, হ্যাঁ, ক্ষারক লিখলাম। এখন দেখো এই কয়েকটা দুর্বল ক্ষারক, কিন্তু কয়েকটা না, মূলত এই যে এইটাই বেশি থাকে, NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এইটাই থাকে, হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে, আর কোনো ক্ষেত্রে NH3 থাকে। কথা বুঝছো, এই দুইটাই থাকে বেশিরভাগ, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার, আর যদি খুব বেশি থাকে তাহলে মিথাইল, তোমার ডাইমিথাইল অ্যামিন থাকতে পারে, ধরো যে হচ্ছে CH3, হ্যাঁ, CH3 2NH, এটা থাকতে পারে। এছাড়া আসলে দুর্বল অম্ল তেমন, দুর্বল ক্ষার তেমন কিছু থাকে না। তবে এটা থাকতে পারে তোমার BOH। এখন বিটা যে কোনো কিছু হইতে পারে, তো এটা যে দুর্বল সেটা তুমি কেমনে বুঝবা, দেখবা KB is less than 1, অর্থাৎ KB এর মানটা দেওয়া থাকবে, তখন বুঝবা যে KB এর মানটা দেখে বুঝবা এটা দুর্বল। অর্থাৎ দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে K এর মান হয় 1 থেকে অনেক ছোট, আর দুর্বল ক্ষারের ক্ষেত্রে বা ক্ষারকের ক্ষেত্রে KB এর মান হয় কি 1 থেকে অনেক ছোট। এখন KB আর KA এই দুইটা আমি মানে জাস্ট এখানে বলে দেই, K আর KB টা কি। আসলে K আর KB টা হচ্ছে তোমার অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আর হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। তাহলে এই টা আসলে কি, হ্যাঁ, এই যে এটা আসলে কি, দেখো আমি একটু সংক্ষেপে লিখে দিই, এটা নিয়ে আসলে এখন আমরা তেমন কোনো কিছু পড়বো না, এটা হচ্ছে আরেক দিনের পড়া। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। আর এই কেবিটা কি, কেবিটা হচ্ছে তোমার কেবি, হ্যাঁ, কেবিটা হচ্ছে ক্ষারকের বিয়োজন ধ্রুবক। ওকে, ফাইন। তো এইটুকু একটু মাথায় নাও, হ্যাঁ, এটা হচ্ছে মানে পড়ার জন্য এইটুকু লাগবে। তাহলে এই কয়েকটা হচ্ছে দুর্বল অম্ল, আর এটা কয়েকটা হচ্ছে দুর্বল ক্ষার বা ক্ষারক। চলো আমরা আমাদের পড়ায় যাই। দেখো তাহলে দুর্বল অম্ল বা হচ্ছে দুর্বল অম্ল এবং তার লবণের জলীয় দ্রবণকে কি বলা হয়, অম্লীয় বাফার। আর দুর্বল ক্ষার ও তার লবণের জলীয় দ্রবণকে কি বলা হয়, ক্ষারীয় বাফার। দুই একটা উদাহরণ দেখি, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। তো ধরো আমি একটা দুর্বল অম্ল নিলাম, HCOOH, এটা একটা দুর্বল অম্ল। আর এইটার একটা মনে করো, এইটার একটা ধরো, ট্রাম্পের ছবি চলে আসছে। আচ্ছা দেখো, তো এইটার একটা মনে করো যে হচ্ছে কি নেওয়া যায়, এইটার একটা মনে করো আমি একটা ক্ষার SE নিলাম, লবণ নিলাম, তাহলে এইটার একটা লবণ হচ্ছে HCOONA। এই হচ্ছে একটা, হ্যাঁ, এর জলীয়। আচ্ছা এই মানে সংক্ষেপে লিখি, হ্যাঁ, ধরো আমরা এইটা নিলাম আর এইটা নিলাম আর এইটার সাথে কিছু পরিমাণে পানি নিলাম, তাহলে এই যে এইটা একটা ক্ষারীয় অম্লীয় বাফার, এটা একটা অম্লীয় বাফার, এটা একটা অম্লীয় বাফার। কেমন, আমরা আরো একটা দেখি, হ্যাঁ, ধরো আমরা নিলাম হচ্ছে তোমার কি নেওয়া যায়, ধরো নিলাম H2CO3, এটা একটা দুর্বল অম্ল। আর এইটার সাথে মনে করে নিলাম যে হচ্ছে এর একটা লবণ, ধরো NaHCO3, হ্যাঁ, আর এইটার সাথে কিছু পানি নিলাম, তাহলে এইটাও কিন্তু একটা কি বাফার, এটাও হচ্ছে একটা অম্লীয় বাফার। তাহলে এই হচ্ছে অম্লীয় বাফার, তাই না? তাহলে এই হচ্ছে দুইটা অম্লীয় বাফার লিখছি। আরো অম্লীয় বাফার তুমি চাইলে লিখতে পারবা, যেমন ধরো যে আমি যদি এইটা দিয়ে লিখি, ধরো লিখলাম CH3COOH, এটার সাথে নিলাম হচ্ছে CH3COOK, হ্যাঁ,
প্লাস হচ্ছে H2 অর্থাৎ জল নিলাম বা পানি নিলাম, তাহলে এইটা কি একটা অম্লীয় বাফার। তাহলে এই হচ্ছে কয়েকটা অম্লীয় বাফার এখানে উদাহরণ হিসাবে আমি দিলাম। এখন তোমার আমি একটু বলি, ধরো তুমি একটা কাজ করলা, ধরো যে হচ্ছে নিলা HC OOH আর নিলা এখানে CH3COO আর ধরো পানি নিলা, তাহলে কি এটা বাফার হবে কিনা? হ্যাঁ, তোমার জন্য আমার একটা প্রশ্ন যে এইটা কি বাফার হবে কি না। হ্যাঁ, এটা কি বাফার হবে কিনা দেখি, তুমি হিসাব করতে থাকো, আমি কয়েকটা ক্ষারের উদাহরণ দিই। হ্যাঁ, ক্ষারীয় বাফার উদাহরণ দিই, তারপর আমি বলবো এটা বাফার হবে কিনা। দেখো কয়েকটা ক্ষারীয় বাফারের উদাহরণ একটু লক্ষ্য করো। হ্যাঁ, ধরো যে আমি নিলাম কি নেওয়া যায়, ধরো যে হচ্ছে NH4OH। হ্যাঁ, NH4OH আর এইটার একটা লবণ NH4Cl। হ্যাঁ, আর এইটার সাথে কিছু পরিমাণে পানি নিলাম, তাহলে এটা বলা যাবে কি ক্ষারীয় বাফার। ধরো আমি আরো একটা উদাহরণ দিলাম, কি দেওয়া যায়, ধরো যে হচ্ছে NH3। হ্যাঁ, আর এইটার একটা লবণ, এটারও লবণ NH4Cl আর এটার সাথে পানি দিলাম, তাহলেও কিন্তু এটা কি বাফার, এটা হচ্ছে একটা ক্ষারীয় বাফার। তাহলে এই হচ্ছে দুইটা ক্ষারীয় বাফারের উদাহরণ আমি এখানে লিখলাম। মূলত এই দুইটা দিয়েই থাকে, এছাড়া আর তেমন কিছু থাকে না। আর এইখানে হচ্ছে দুইটা ক্ষারীয় বাফারের উদাহরণ আমি মনে করে যে দিয়ে রাখলাম। এই হচ্ছে দুইটা ক্ষারীয় বাফারের উদাহরণ। এখন তোমারে আমি এখানে একটা প্রশ্ন করছিলাম, সেটা হচ্ছে এই যে এখানে যে আমি একটা মানে দ্রবণ লিখছি বা মিশ্রণ লিখছি, এটা কি বাফার বলা যাবে কিনা। হ্যাঁ, আচ্ছা, তুমি যাই পাও নাই, পাইছো কিনা আমি জানি না, আমি বলতেছি এটাকে বাফার বলা যাবে না। কেন যাবে না? কারণ বাফারের শর্তটা হচ্ছে তুমি যেই এসিড নিবা বা যেই ক্ষার নিবা তারই লবণ নিতে হবে। লক্ষ্য করো, এখানে আমি এসিডটা নিছি হচ্ছে কি তোমার ফর্মিক অ্যাসিড, আর এই ক্ষারটা নিছি হচ্ছে সরি লবণটা নিছি এই থানোইক অ্যাসিডের লবণ নিছি, তাহলে এইটাকে বাফার বলা যাবে না। তাহলে যেই অ্যাসিড নিবা তারই লবণ নিতে হবে, যেই ক্ষার নিবা তারই লবণ নিতে হবে, অন্য কিছু নিলে হবে না। আশা করি বুঝছো। তাহলে এই হচ্ছে আমার অম্লীয় বাফার আর ক্ষারীয় বাফারের উদাহরণ। হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে এইটুকু তুমি বুঝার কথা, যদি বুঝে থাকো তাহলে আমরা পরের স্লাইডে যাইতে পারি। দেখো তাহলে অম্লীয় বাফারটা কি, দুর্বল অম্ল ও তার লবণের জলীয় দ্রবণ। আর ক্ষারীয় বাফারটা কি, দুর্বল ক্ষার ও তার লবণের জলীয় দ্রবণ। আর উদাহরণ হিসাবে এই কয়েকটা হইলেই এনাফ, এর বাহিরে লাগবে না। ঠিক আছে, আচ্ছা। এখন আসো আমরা এরপরের টপিকসে যাব। হ্যাঁ, দেখো এখানে কি আছে, পরতে একটু বাফার দ্রবণ প্রস্তুতি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ ম্যাথ করার জন্য বাফার দ্রবণ প্রস্তুত করাটা শিখতে হবে। তুমি যদি বাফার দ্রবণ প্রস্তুতি না করতে পারো তাহলে ম্যাথ করতে পারবা না, বা হচ্ছে পরবর্তীতে বাফার দ্রবণের যে আরো টপিকগুলো আছে সেগুলো তুমি বুঝবা না। দেখো বাফার দ্রবণ প্রস্তুতি, আচ্ছা একটু আমি বলি, বাফার দ্রবণ প্রস্তুত করার ক্ষেত্রে মূলত দুইটা মেথড আছে। হ্যাঁ, তো দুইটা পদ্ধতি আছে, আমি একটু লিখি দুইটা পদ্ধতি। তাহলে বাফার দ্রবণ প্রস্তুত করার জন্য দুইটা পদ্ধতি আছে। হ্যাঁ, আচ্ছা দেখো বাফার দ্রবণ মূলত দুই পদ্ধতিতে প্রস্তুত করা যায়। তাহলে আমি একটু দুইটাই লিখবো, একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, দেখো তাহলে বাফার দ্রবণ প্রস্তুত করার জন্য দুইটা টেকনিক বা দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে পদ্ধতি পদ্ধতি এক। হ্যাঁ, পদ্ধতি এক। আচ্ছা, তাহলে একটা যদি পদ্ধতি এক হয় তাহলে আরেকটা পদ্ধতি দুই, এটা তো এমনি বুঝতেছো তাই না? আচ্ছা, আমি ওইভাবে লিখতেছি আর কি, তোমার যেভাবে লেখা আছে বইগুলিতে সেভাবে লিখতেছি, তারপর আমি এটার আরো সিস্টেম করে দিচ্ছি। তাহলে একটা হচ্ছে পদ্ধতি এক আর একটা হচ্ছে পদ্ধতি দুই। কিন্তু আমরা আসলে এই পদ্ধতি এক দুই এইগুলো না আসলে কোনো কোনো ভ্যালু নাই, এইগুলো আসলে হুদাই। এই পদ্ধতি এক দুই দিয়ে তুমি আসলে কি বুঝবা, কিছুই বুঝবা না। পদ্ধতি এক দুই দিয়ে তোমার জন্য হবে না। তো আমি তোমার যেভাবে বুঝাইতেছি তুমি সেভাবে বুঝো, এটা আমি বইয়ের ভাষাতে এইভাবে লিখলাম। এখন আসো পদ্ধতি এক, এই পদ্ধতি এককে আমরা বলবো সরাসরি পদ্ধতি। কি পদ্ধতি? সরাসরি পদ্ধতি। হ্যাঁ, সরাসরি পদ্ধতি। আচ্ছা, পদ্ধতি, আচ্ছা পদ্ধতি বানানটা কি হয়েছে, হয় নাই তো? হ্যাঁ, আচ্ছা সরাসরি পদ্ধতি। আচ্ছা দেখো, তাহলে পদ্ধতি এক কে আমরা কি বলবো, সরাসরি পদ্ধতি। আর পদ্ধতি দুই কে আমরা কি বলবো, এটা হচ্ছে তোমার সরাসরি পদ্ধতিতে এটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি বলতে পারো। হ্যাঁ, পরোক্ষ বা ইনডিরেক্ট। হ্যাঁ, পরোক্ষ পরোক্ষ পদ্ধতি। আচ্ছা, এখন দেখো আমরা মূলত এই দুইটা সিস্টেমে বাফার তৈরি করা শিখবো এখন। হ্যাঁ, পদ্ধতি। তো দেখো প্রথমে হচ্ছে সরাসরি পদ্ধতিতে বাফার তৈরিটা কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। একবারে খুব সহজে যদি সরাসরি পদ্ধতি বাফার তৈরি করাটা বুঝি, তাহলে আসো আমরা এখন যেটা শুরু করবো সেটা হচ্ছে সরাসরি পদ্ধতি। হ্যাঁ, সরাসরি
পদ্ধতি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে সরাসরি পদ্ধতিটা আসলে কি। একটু দেখো, আমি আসলে তোমার এটা বোঝানোর জন্য খুব সহজে সহজে বোঝানোর জন্য আমি এটা মানে আমার ভাষায় লিখলাম যে এটাকে আমরা বলবো সরাসরি পদ্ধতি। দেখো, এটা কেন সরাসরি পদ্ধতি বলছি সেটা তুমি এখনই বুঝতে পারবা। এটা এত সহজ একটা পদ্ধতি, মানে একবারে সহজ একটা পদ্ধতি, এইটা আসলে তুমি কেমিস্ট হওয়ার দরকার নাই বা তোমার কেমিস্ট সম্পর্কে জানারও দরকার নাই। তুমি মনে করো যে বাসার যে কাজের মহিলা আছে সেও এটা করতে পারবে। কিভাবে করতে পারবে দেখো, ধরো তুমি করছো কি, একটা পাত্র নিছো, এই হচ্ছে ধরো একটা 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 বিকার নিছো, হ্যাঁ, আচ্ছা, আর এই পাশে মনে করো যে আরো একটা বিকার নিছো বা পাত্র, ধরো বিকার বিকার কিছু না, এই পাশে আরেকটা বিকার নিছো বা পাত্র নিছো। এখন তুমি করছো কি, এই যে পাত্রটা আছে না, এই পাত্রে তুমি করছো কি সিএইচ থ্রি সি ডাবল ও এইচ, এইটার একটা দ্রবণ নিছো, দ্রবণ, হ্যাঁ। আর এই যে এই পাত্রটা যে আছে, এই পাত্রে তুমি নিছো কি, ধরো যে হচ্ছে তোমার সিএইচ থ্রি সি ডাবল ও কে বা হচ্ছে এন এর একটা দ্রবণ নিছো। তাহলে একটু লক্ষ্য করবা, এই দুইটা পাত্রে দুই রকমের একটা দ্রবণ নিছো। এখন তুমি করলা কি, এই দুইটা দ্রবণকে আরো একটা পাত্রে নিয়ে আসছো, নিয়ে এসে জাস্ট হচ্ছে করলা কি, এই দ্রবণটাকে নিয়ে এসে মনে করো তুমি এই পাত্রে মানে ধরো জাস্ট হচ্ছে ঢেলে দিলা বা হচ্ছে যোগ করে দিলা, হ্যাঁ। আর এই যে এইটাকেও তুমি করছো কি, নিয়ে এসে জাস্ট হচ্ছে এই পাত্রে তুমি যোগ করে দিলা। এখন দেখো, এই দুইটা দ্রবণকে যদি তুমি এই পাত্রে যোগ করে দাও, তাহলে যেই পাত্রে যোগ করছো বলো তো দেখি, এই পাত্রে এখন আছে কি কি। এই পাত্রে এখন আছে হচ্ছে সিএইচ থ্রি সি ডাবল ও এইচ প্লাস সিএইচ3 সি ডাবল ও এনএ দ্রবণ, তাই না? তাহলে এই যে দেখো, এই যে একটা দ্রবণ তৈরি হয়েছে, লক্ষ্য করো তো, এটা একটা দুর্বল অ্যাসিড আর এটা কি ওই দুর্বল অ্যাসিড, এটা একটা লবণ না। তাহলে আমরা বলতে পারবো এই যে দ্রবণটা তৈরি হয়েছে এটা হচ্ছে একটা অম্লীয় বাফার। কি বাফার? অম্লীয় বাফার। তাহলে এইটা হচ্ছে একটা অম্লীয় বাফার। তাহলে এইটা হচ্ছে খুবই সহজ পদ্ধতি। একটা পাত্রে তুমি অ্যাসিড নিবা, আরেকটা পাত্রে ওই অ্যাসিডের লবণ নিবা, তারপর দুইটার মিশাই দিবা, দুইটার মিশাই দিলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি একটা অম্লীয় বাফার বা যে কোনো একটা বাফার। তো এই একই সিস্টেম আমরা চাইলে ক্ষারীয় বাফার প্রস্তুত করতে পারবো। কিভাবে? ধরো ওই আগের মতোই একটা পাত্রে মনে করো নিচে হচ্ছে সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, আরেকটা পাত্রে মনে করো নিচে হচ্ছে তোমার এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের একটা লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন তুমি করলা কি, আরেকটা পাত্র নিলা, জাস্ট হচ্ছে এই পাত্রে তুমি এইটা আর এইটা এই দুইটা যদি মিশাই দাও, তাহলে বলো এই পাত্রে আছেটা কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে প্লাস হচ্ছে তোমার NH4Cl, এই দুইটার দ্রবণ। তাহলে এই দুইটার দ্রবণ কি বাফার? ক্ষারীয় বাফার। একটু আগে উদাহরণ দিছি, তাই না? তাহলে বলা যাবে এটা কি বাফার বলো? ক্ষারীয় বাফার। তাহলে এই হচ্ছে অম্লীয় বাফার আর ক্ষারীয় বাফার প্রস্তুতির সরাসরি পদ্ধতি। তাহলে এই পদ্ধতিটা খুব সহজ, তাই না? তো এখন এই সরাসরি পদ্ধতি দিয়ে প্রশ্ন আসে, আবার ওই যে পরোক্ষ পদ্ধতি বা ইনডিরেক্ট মেথড যেটা, সেটা দিয়েও প্রশ্ন আসে। এখন আমরা একটু দেখবো যে পরোক্ষ পদ্ধতিটা আসলে কি। হ্যাঁ, পরোক্ষ পদ্ধতি, পরোক্ষ পদ্ধতি একটু বুঝি ভালো করে। দেখো, পরোক্ষ পদ্ধতি এইটা দিয়ে মূলত প্রশ্নগুলো যখন আসে তখন আমাদের ধরতে একটু প্রবলেম হইতে পারে। সেই প্রবলেমটা যাতে না হয় সেই জন্য আমরা এখন হচ্ছে একবারে খুব সুন্দরভাবে পরোক্ষ পদ্ধতিটা বোঝার চেষ্টা করব। তো ধরো আমার এই একটা পাত্র আছে, লেটস সে এই একটা পাত্র, হ্যাঁ। তো আমি এরকম আরো একটা পাত্র একটু কপি করে নিই, এই হচ্ছে আরেকটা পাত্র। তো একটু বোঝার চেষ্টা করবা, দুইটা পাত্র আছে। এখন আমার মনে করো এই যে প্রথম যে পাত্রটা আছে এখানে মনে করো যে আছে একটা দুর্বল অ্যাসিড HCOOH, হ্যাঁ। আর এই যে একটা পাত্র আছে মনে করো এইটাতে আছে আমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন তুমি নিশ্চয়ই জানো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সবল ক্ষার, কারণ দুর্বলের যে লিস্ট আমি দিচ্ছি ওখানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড নাই। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা সবল ক্ষার। তাহলে আমি একটু লিখে দিতেছি, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, হ্যাঁ, দুর্বল অ্যাসিড, ওকে। আর এটা হচ্ছে একটা সবল ক্ষার, এটা হচ্ছে একটা সবল ক্ষার। এখন তুমি একটু লক্ষ্য করো তো, দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার মিশাইলে বাফার হবে এরকম তো কিছুই পড়ি নাই, একটু আগে পড়ি নাই। কারণ বাফার হওয়ার জন্য এই দুইটা মিশাইলে হবে না, মিশাইতে হয় কি দুর্বল অ্যাসিড আর তার লবণ, অথবা দুর্বল ক্ষার আর তার লবণ। তো দেখি আসলে হয় কি না, হ্যাঁ, একটু লক্ষ্য করবো ভালো করে। তো আমি আরো একটা পাত্র নিলাম, এখন আমি করলাম কি, মনে করো এই পাত্রে এইটাকে না যোগ করলাম আর এই পাত্রে এইটাকে না যোগ করলাম। এখন দেখো এই পাত্রে আসলে কি হবে সেটা আমি জানি না,
কিন্তু একটা জিনিস হবে, এটা এসিড আর এটা ক্ষার মেশাইলে বিক্রিয়া হবে, এটা নিশ্চিত। এখন মনে করো এই পাত্রে আমি দুর্বল এসিডটা যে ছিল, ধরো যে এইটা নিছি হচ্ছে 20 মোল, কয় মোল নিছি? 20 মোল, মোল মোল কিন্তু, হ্যাঁ। আর এইটা মনে করো যে এই পাত্রে নিছিলাম হচ্ছে ধরো যে হচ্ছে ধরো 13 মোল, কয় মোল? আমি এটা র্যান্ডমলি নিলাম আর কি, হ্যাঁ। তাহলে এটা 20 মোল, এটা 13 মোল। এখন তুমি প্রশ্ন করতে পারো এটা বেশি ওটা কম কেন নিলেন, বুঝাইতাছি একটু পরে। তাহলে দেখো এদের দুইজনকে তুমি যদি এইখানে মেশাও, তাহলে আর কিছু না হোক একটা বিক্রিয়া হবে, সেটা কি জানো? সেটা হচ্ছে এসিড ক্ষার বিক্রিয়া। কিরকম? HCOOH প্লাস হচ্ছে NaOH, এরা বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় এটা নিশ্চয়ই তুমি জানো। এটা হচ্ছে লবণ আর পানি উৎপন্ন হবে। আর লবণটা কি? HCOONA প্লাস হচ্ছে H2O। এই বিক্রিয়া যে হবে এটা কেউ জানো না, এমন কেউ ইন্টারে থাকার কথা না। তো এখন লক্ষ্য করবে একটু ভালো করে। তো দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমি কিছু কথাবার্তা লিখতেছি, এই কথাবার্তাগুলো একটু বুঝো। দেখো শুরুতে শুরুতে মোল, হ্যাঁ, শুরুতে মোল। একটু বলো তো দেখি, এই পাত্র থেকে যখন আসতেছিল তখন এটা কয় মোল আসতেছিল? 20 মোল। আর এই পাত্র থেকে যখন আসতেছিল এটা কয় মোল আসতেছিল? 13 মোল। এখন দেখো তো শুরুতেই কি এইগুলোর কোনো অস্তিত্ব থাকে? না, কারণ উৎপাদের কোনো অস্তিত্ব শুরুতে ছিল না। তাহলে এইটা হচ্ছে শুরুতে ছিল 0 মোল, আর এইটাও ছিল কত? 0 মোল। তো এখন একটু বোঝার চেষ্টা করবা। এখন দেখো তো এই যে এই মানে এই দুর্বল অ্যাসিড মানে সবল ক্ষার, এরা বিক্রিয়া যে করতেছে এটা কি অনুপাতে বিক্রিয়া করতেছে লক্ষ্য করো একটু ভালো করে। এরা মূলত 1:1:1 অনুপাতে বিক্রিয়া করতেছে। অর্থাৎ 1 মোল ক্ষারের সাথে 1 মোল অ্যাসিডের সাথে 1 মোল ক্ষার বিক্রিয়া করে 1 মোল লবণ এবং 1 মোল পানি উৎপন্ন করছে। দেখো তাই হইতেছে, তাই না? তো এখন তার মানে এরা হচ্ছে 1 মোল ইস্টু 1 মোল অনুপাতে বিক্রিয়া করে 1 মোল ইস্টু 1 মোল অনুপাতে উৎপন্ন করে, রাইট? আচ্ছা এখন দেখো তাহলে এইটুক যদি বুঝো, তাহলে এখন তুমি সহজেই বুঝবা। আচ্ছা বলো তো দেখি এই দুইটার মাঝে কোনটা আগে শেষ হয়ে যাবে? নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো, যেহেতু এইটা কম আর এটা হচ্ছে বেশি, যেহেতু এরা 1:1 বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়া করার পরে, হ্যাঁ, বিক্রিয়া শেষে মোল। তাহলে তুমি বলো বিক্রিয়া শেষে কোনটার মোল শেষ হয়ে যাবে? সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যাবে, এটা কম, তাহলে এইটা হয়ে যাবে বিক্রিয়া শেষে 0 মোল। কয় মোল? 0 মোল। আর একটু লক্ষ্য করো তো, এইটা যদি 13 মোল শেষ হয় তাহলে এটা উৎপন্ন হবে, এইটাও শেষ হবে কয় মোল? 13 মোল। কিন্তু এটা নিচ্ছিল কয় মোল? 20 মোল। তাহলে এখন বিক্রিয়া শেষে আছে কয় মোল? 20 মাইনাস 13, বুঝছো আশা করি, সমান সমান কয় মোল? 7 মোল। কয় মোল? 7 মোল। এখন লক্ষ্য করো এটা যদি 1 মোল শেষ হয় তাহলে এটা উৎপন্ন হয় কয় মোল? 1 মোল। তাহলে এটা শেষ হয়েছে কয় মোল? 13 মোল। তাহলে এটা উৎপন্ন হবে কয় মোল? 13 মোল। তাহলে বিক্রিয়া শেষে এটা পাওয়া যাবে পাত্রে কয় মোল? 13 মোল। আর এইটাও তাহলে কয় মোল পাওয়া যাবে? 13 মোল। কারণটা কি? কারণ বিক্রিয়া শেষ হইলে, এইটা শেষ হইলে ওগুলো উৎপন্ন হবে। তাহলে কেন এইটার উপর ভিত্তি করতেছি? কারণ তোমরা জানো লিমিটিং বিকারকের উপর ভিত্তি করে বিক্রিয়া কে কতটুকু উৎপন্ন হচ্ছে সেটা বের করতে হয়, 9 10 এ পড়ছো। তাহলে একটু লক্ষ্য করো তো, বিক্রিয়া টিক্রিয়া সব শেষ। এখন তুমি একটু তাকাও বিক্রিয়ার দিকে, তাকায় দেখবা একটা জিনিস দেখবা, হ্যাঁ, খুব সহজেই তুমি বুঝতে পারবে এখন আসলে কি ঘটলো তোমার সাথে। একটু লক্ষ্য করবা, দেখো তো এই বিক্রিয়া টিক্রিয়া সব শেষ। বিক্রিয়া শেষে একটু তাকাও তো, দেখো তো বিক্রিয়া শেষে এইটা কি পড়ে আছে একটু লক্ষ্য করো তো। বিক্রিয়া শেষে আমার এইটা আছে কয় মোল? 7 মোল। আর দেখো তো এই যে এইটা আছে কয় মোল? এইটা আছে হচ্ছে বিক্রিয়া শেষে আমার 13 মোল। আর এইটা দেখো তো কয় মোল আছে বিক্রিয়া শেষে? এইটা আছে হচ্ছে আমার 13 মোল। কয় মোল আছে একটু লক্ষ্য করো তো, এটাও কয় মোল আছে? 13 মোল। একটু দেখো তো তাহলে বিক্রিয়া শেষ হওয়ার পরে আমার যে এই পাত্রটা আছে, অর্থাৎ এই যে এইখানে যে পাত্রটা আমি নিছিলাম, এই পাত্রে কি কি আছে? দেখো এই পাত্রে আছে হচ্ছে HCOOH, এটার 7 মোল। কয় মোল? আর হচ্ছে তোমার HCOO এইটার কয় মোল? এইটার হচ্ছে 13 মোল। আর H2O অর্থাৎ পানি আছে কয় মোল? 13 মোল। একটু আগে কিন্তু পড়ে আসছো, দুর্বল অ্যাসিড আর তার লবণের জলীয় দ্রবণকে কি বাফার বলে? অম্লীয় বাফার বলে। তার মানে ইনডিরেক্টলি এটা কি উৎপন্ন হয়েছে? অম্লীয় বাফার। কি উৎপন্ন হয়েছে? অম্লীয় বাফার। তাহলে দেখো একটু ভালো করে, আমরা কিন্তু এখানে দিছিলাম একটা দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার। আলটিমেটলি তারা বিক্রিয়া করার পরে লাস্টে গিয়ে এখানে যেটা অবশিষ্ট আছে, সেই অবশিষ্টটা দেখো ইনডিরেক্টলি একটা বাফার তৈরি করে ফেলছে। সেটা কি? অম্লীয় বাফার। তাহলে এভাবেও বাফার প্রস্তুত করা যাবে, তবে এখানে ছোট্ট একটা শর্ত। শর্তটা কি? দেখো
কে শেষ হয়ে যাইতে হবে, অ্যাসিডটা মানে সরি সবল ক্ষারটা শেষ হয়ে যাইতে হবে, আর ওই পাত্রে অবশিষ্ট থাকতে হবে কি অ্যাসিড। তাহলে এই সিস্টেমে যদি আমরা বাফার তৈরি করতে চাই তাহলে শর্তটা হচ্ছে এরকম, একবার ভালো করে বুঝবা। এই যে এইটা হচ্ছে শর্ত, শর্তটা কি, দুর্বল অ্যাসিড অর্থাৎ দুর্বল অ্যাসিডের মোল সংখ্যা, হ্যাঁ দুর্বল দুর্বল অ্যাসিড, হ্যাঁ দুর্বল অ্যাসিড এর মোল সংখ্যা ইজ গ্রেটার দেন সবল ক্ষার, অর্থাৎ দুর্বল অ্যাসিডের মোল সংখ্যা অলওয়েজ সবল ক্ষার অপেক্ষা কি হইতে হবে, বেশি হইতে হবে, অর্থাৎ সবল ক্ষার অপেক্ষা বেশি হইতে হবে। তাহলে এই জায়গায় কি তৈরি হবে, এই বিক্রিয়া হওয়ার পর, অ্যাসিড ক্ষার বিক্রিয়া হওয়ার পর এরকম একটা বাফার তৈরি হবে। অর্থাৎ এই পদ্ধতিতে যদি আমরা অম্লীয় বাফার প্রস্তুত করতে চাই তাহলে দুর্বল অ্যাসিড আর সবল ক্ষারের বিক্রিয়া করাইলেই হবে, কিন্তু ওখানে লক্ষ্য রাখতে হবে দুর্বল অ্যাসিডের মোল সংখ্যা যাতে সবল ক্ষার অপেক্ষা কি হয়, বেশি হয়। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার? তো এখন আসো এই পদ্ধতিতে আমরা একটা ক্ষারীয় বাফার প্রস্তুত করে তোমাদের দেখাই। এখন তুমি বুঝবা এমনিতেই, ধরো আমি এই একটা পাত্র নিলাম, তো এই পাত্রে মনে করো একটা দুর্বল ক্ষার নিলাম, কি নেওয়া যায়, ওই যে ওইটাই নিলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ এইটা মনে করো যে এখন র্যান্ডমলি আমি নিতেছি, ধরো এটা নিলাম 5 মোল, কয় মোল নিছি, 5 মোল। আর এই পাশে মনে করো আরো একটা পাত্র নিলাম, এই পাত্রে মনে করো যে আমরা নিলাম হচ্ছে ধরো কি নেওয়া যায়, ধরো HCl নিলাম। এখন এইটা মনে করো যে নিলাম হচ্ছে আমরা 3 মোল, কয় মোল নিছি, 3 মোল। এখন তুমি যদি এদেরকে একটা পাত্রে মিশ্রিত করো, অর্থাৎ এখানে যদি এদেরকে মিশ্রিত করো তাহলে আর কি হবে না হবে জানি না, কিন্তু একটা বিক্রিয়া হবে, সেটা কি অ্যাসিড ক্ষার বিক্রিয়া হবে। কিরকম, এই যে এরকম বিক্রিয়া হবে, লক্ষ্য করো HCl প্লাস হচ্ছে NH4OH, এরা বিক্রিয়া করে উৎপন্ন করবে কি NH4Cl প্লাস হচ্ছে H2O। এখন দেখো এরাও কিন্তু 1:1 এর মধ্যে বিক্রিয়া করে। তাহলে দেখো তো শুরুতে শুরুতে এটা কয় মোল নিছো, 3 মোল, আর এইটা কয় মোল নিছো, 5 মোল। শুরুতে এগুলো কত, 0, তাই না? তো এখন বিক্রিয়া শেষ, বিক্রিয়া শেষে আচ্ছা বলো তো কোনটা শেষ হয়ে যাবে, এরাও কিন্তু 1:1 অনুপাতে বিক্রিয়া করে, একটু চেঞ্জ হইতে পারে, কিন্তু এটা আমি লিখলাম, আমি লেখার জন্য, এটা বোঝানোর জন্য এটা লিখলাম। তাহলে এটা শেষ হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আর এটা অবশিষ্ট থাকবে কত, 5 - 3 সমান সমান কত বলো তো, 2 মোল। আর এইটা উৎপন্ন হবে, দেখো লিমিটিং বিকারকের উপর ভিত্তি করে উৎপাদ লিখতে হয়। তাহলে এটা কয় মোল আছে, 3 মোল, তাহলে এটা 3 মোল শেষ হলে এটা উৎপন্ন হবে 3 মোল, আর এইটা হচ্ছে 3 মোল। এখন তুমি একটু লক্ষ্য করে দেখো বিক্রিয়া শেষে পাত্রে পড়ে আছে কি, দুর্বল ক্ষারের হচ্ছে 2 মোল, দুর্বল ক্ষারের লবণের 3 মোল, আর পানির 3 মোল। তাহলে দেখো তো দুর্বল ক্ষার তার লবণের জলীয় দ্রবণকে জানি আমরা কি বাফার বলি, ক্ষারীয় বাফার বলি। তাহলে ইনডিরেক্টলি এখানে যেটা উৎপন্ন হয়েছে সেটা কি, ক্ষারীয় বাফার। তাহলে এই সিস্টেমে যদি আমরা ক্ষারীয় বাফার প্রস্তুত করতে চাই, ওই একই শর্ত, শর্তটা কি, শর্তটা হচ্ছে এটা, N অফ দুর্বল ক্ষার ইজ গ্রেটার দেন N অফ সবল অ্যাসিড। তাহলে এই যদি শর্তটা মেনে চলে তাহলে ওখানে অবশ্যই একটা বাফার তৈরি হবে। সেটা কি বাফার তৈরি হবে বলতো, সেটা হচ্ছে একটা ক্ষারীয় বাফার তৈরি হওয়ার জন্য এই শর্তটা মানতে হবে। তাহলে একটু সহজ কথায় যদি আমি বলি, এই ইনডিরেক্ট মেথডে বাফার তৈরির জন্য শর্তটা হচ্ছে দুর্বলটার পরিমাণ বেশি হইতে হবে, সবলটার পরিমাণ কম হইতে হবে। তাহলে দুর্বলটা বেশি আর সবলটা যদি কম হয় তাহলে হচ্ছে কি এই ইনডিরেক্ট মেথডে আমরা ইজিলি বাফার তৈরি করতে পারবো। আশা করি তুমি বুঝতে পারছো, রাইট? তাহলে একটু লক্ষ্য করো, দুর্বল অ্যাসিড তার লবণ যোগ করলে সরাসরি বাফার হয়, দুর্বল ক্ষার তার লবণ যোগ করলেও সরাসরি বাফার হয়, কিন্তু দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার যদি যোগ করি তাহলে বাফার হইতে পারে, তবে শর্তটা কি দুর্বলটা বেশি হইতে হবে। দুর্বল ক্ষার আর সবল অ্যাসিড যোগ করলে বাফার হইতে পারে, তোর শর্তটা কি, দুর্বল ক্ষারটা বেশি হইতে হবে। ক্লিয়ার? আশা করি তুমি বাফার প্রস্তুতিটা দুইটাই বুঝতে পারছো, রাইট? তো এখন চলো আমরা এর পরের টপিকে যাই। কি লেখা আছে পড়ো তো, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। এখন প্রশ্ন হচ্ছে বাফার দ্রবণ আবার কি ক্রিয়া করে, এটা একটু বুঝি। দেখো প্রথমে বলে আসছি না যে যদি তুমি বাফার দ্রবণে অল্প পরিমাণে অ্যাসিড অথবা ক্ষার যোগ করো তাহলে দ্রবণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না। এখন প্রশ্ন হচ্ছে ওই যে পিএইচ এর মানের পরিবর্তন হবে না, এটা কি কথা ছিল? না, কথা ছিল অ্যাসিড যোগ করলে পিএইচ কমবে আর ক্ষার যোগ করলে পিএইচ বাড়বে। তার মানে কি,
তার মানে হচ্ছে বাফার দ্রবণে এমন কোন ক্রিয়া সংঘটিত হয় যে ক্রিয়ার কারণে এই পিএইচ এর পরিবর্তনটাকে বাধা দেয়। ধরো আমি খুব সিম্পলি যদি, হ্যাঁ, দেখো এখানে আমার কাছে একটা বই আছে, এখন আমি যদি করি কি এই বইটাকে আমি মনে করো যে ধাক্কা দিতেছি, দেখো ধাক্কা দিলেও কিন্তু এটা নড়তেছে না, অর্থাৎ এখানে একটা মানে আমি বল প্রয়োগ করেছি তাও নড়তেছে না। কেন নড়তেছে না জানো? কারণ এই বইয়ের সাথে আমার হাতের একটা ঘর্ষণ বল আমার মানে এই বলের বিপরীত দিয়ে কাজ করতেছে, এই জন্য এটা নড়তেছে না। তার মানে কি এইখানে একটা ক্রিয়া সংঘটিত হচ্ছে আমার বলের বিপরীতে। এখন সেম ঘটনা ঘটে বাফার দ্রবণে, যখন তুমি এসিড যোগ করো তখন স্বাভাবিকভাবে পরিবর্তন হওয়ার কথা পিএইচ, কিন্তু পরিবর্তন হয় না। কেন হয় না? কারণ ওখানে কোনো একটা ক্রিয়া সংঘটিত হয়, যে ক্রিয়ার কারণে পিএইচ এর পরিবর্তন হয় না, আর ওই ক্রিয়াটাকে বলা হয় কি বাফার দ্রবণের ক্রিয়া। এখন ওই ক্রিয়াটা যে কৌশলে সংঘটিত হয় সেই কৌশলটাই হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তো চলো আমরা একটু এত কথা না বলে আমরা ক্রিয়া কৌশলটা বুঝি। দেখো যেহেতু আমরা পড়ে আসলাম দুই ধরনের বাফার, একটা অম্লীয় বাফার একটা ক্ষারীয় বাফার, তাহলে ক্রিয়া কৌশল দুই ধরনের, একটা অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল আর একটা ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল। ক্লিয়ার? তো চলো আমরা তাহলে একটু বুঝি কয় ধরনের ক্রিয়া কৌশল আছে। একটা হচ্ছে অম্লীয়, হ্যাঁ, অম্লীয় অম্লীয় ক্রিয়া, অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল, তাহলে ক্রিয়া কৌশল কয় ধরনের আছে আমাদের সিলেবাসে? দুই ধরনের, একটা হচ্ছে অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল আছে, আর আরেকটা হচ্ছে তোমার ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল। তো এখন চলো আমরা এই দুই ধরনের ক্রিয়া কৌশল নিয়ে পড়ালেখা করব এখন। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে কয় ধরনের কৌশল আছে? দুই ধরনের, একটা হচ্ছে অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল আর একটা হচ্ছে ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল। হ্যাঁ, তাহলে এই দুই ধরনের ক্রিয়া কৌশল নিয়ে এখন আমরা পড়ালেখা শুরু করি। চলো, তো দেখো প্রথমে আমরা পড়বো হচ্ছে অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল নিয়ে। তো এখন প্রশ্ন হচ্ছে অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল যদি তুমি বুঝতে চাও তাহলে তো আগে একটা অম্লীয় বাফার সিস্টেম তোমার কল্পনা করতে হবে, কারণ অম্লীয় বাফার সিস্টেমেই আমরা ক্রিয়া কৌশলটা আলোচনা করব। তো ধরে নাও একটা অম্লীয় বাফার সিস্টেমে মনে করো যে এই জিনিসগুলো আছে। ধরো যে একটা অম্লীয় বাফার সিস্টেমে মনে করো যে আছে হচ্ছে একটা দুর্বল অম্ল, কি দিব? HCOOH। হ্যাঁ, আর মনে করো যে আছে ওই দুর্বলের উপরে একটা লবণ, ধরো HCOOK, আর কি আছে? ধরো যে হচ্ছে পানি আছে H2O। এই হচ্ছে একটা অম্লীয় বাফার সিস্টেম। তাহলে এইটা একটা অম্লীয় বাফার সিস্টেম, বাফার। তাহলে এই অম্লীয় বাফার সিস্টেমে দেখো এই যে দুর্বল অম্ল আছে, তার লবণ আছে আর জল বা পানি আছে। তো এখন তুমি নিশ্চয়ই জানো এসিডকে যদি আমরা পানিতে দেই তাহলে তার বিয়োজন হয়, এবং লবণকেও যদি পানিতে দেই তাহলেও তার বিয়োজন হয়। তাহলে কি আমি বলতে পারি যে এই অম্লীয় বাফার সিস্টেমে মূলত এইভাবে আছে এরা? কিভাবে? এই যে এইভাবে আছে। দেখো এই এসিডটা বিয়োজিত হয়ে আছে কি HCOOH, তাই না? তো এখন যেহেতু এটা একটা দুর্বল এসিড, তাই দুর্বল এসিডের বিয়োজন হয় আংশিক বিয়োজন হয়। তো আংশিক বিয়োজনের ক্ষেত্রে আমাদের হচ্ছে উভমুখী চিহ্ন দিয়ে লিখতে হয়। তাহলে এখানে এটা বিয়োজিত হয়ে HCOOH, এটা বিয়োজিত হয়ে কি তৈরি করবে? HCOO মাইনাস আর হচ্ছে কি H প্লাস। বুঝছো? তাহলে এই দুর্বল এসিডটা বিয়োজিত হয়ে কি কি তৈরি করছে? HCOO মাইনাস আর হচ্ছে কি H প্লাস। আর যেহেতু লবণটাও, এই লবণও বিয়োজিত হবে, এই লবণটা বিয়োজিত হয়ে কি তৈরি করবে? HCOOK। এখন যেহেতু দুর্বলের লবণ কিন্তু সবল হবে এখানে, হ্যাঁ, তাহলে এইটা 100% বিয়োজিত হয় বা আংশিক না এটা, তাহলে এটা উৎপন্ন করবে HCOO মাইনাস আর হচ্ছে কি K প্লাস। তাহলে দেখো আমরা যদি এই অম্লীয় বাফার সিস্টেমটাকে জুম করে বা অম্লীয় বাফার সিস্টেমের ভিতরকার জিনিসপত্র দেখতে চাই, তাহলে মূলত অম্লীয় বাফার সিস্টেমে এইরকম একটা ঘটনা ঘটছে। অর্থাৎ অম্লীয় বাফার সিস্টেমে এই বিয়োজন অর্থাৎ এসিড এবং ক্ষারের যে বিয়োজন সেটা হচ্ছে এরকম। আমি একটু নিচে নিলাম কারণ আছে। তাহলে অম্লীয় বাফার সিস্টেমে মূলত এইভাবে থাকে আর কি, অম্লীয় বাফার সিস্টেমটা এইভাবে থাকে। তো এখন দেখো এই যে এখানে যে অম্লীয় বাফার সিস্টেমটা আছে এইটা আসলে কিভাবে কাজ করে সেটা এখন আমরা একটু দেখবো, ভালো করে বুঝুন। তো ধরো এই যে অম্লীয় বাফার সিস্টেমটা যে আমার এখানে আছে, আমি এখন যদি এই অম্লীয় বাফার সিস্টেমে বাহির থেকে অল্প পরিমাণে ক্ষার যোগ করি, এখন তুমি বলো অল্প পরিমাণে যদি ক্ষার যোগ করি তাহলে ক্ষার থেকে কোন জিনিসটা হিসাব পিএইচ এর মানের পরিবর্তন করার কথা? OH মাইনাস। তাহলে অল্প পরিমাণে ক্ষার যোগ করা মানে হচ্ছে OH যোগ করা। তাহলে আমি যদি এই দ্রবণে অল্প পরিমাণে OH মাইনাস যোগ করি তাহলে মূলত যেটা হয় এই OH মাইনাস
এই দ্রবণে প্রবেশ করে সে এই যে দ্রবণের যে H প্লাস আছে না এর সাথে যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে H2O, অর্থাৎ OH মাইনাস দ্রবণে যোগ করার সাথে সাথে এইটা H প্লাস এর সাথে যুক্ত হয়ে পানি হয়ে যায়। এখন তুমি বলো এটা যদি পানি হয়ে যায় তাহলে কি এটার pH এর কোনো পরিবর্তন করতে পারবে? নিশ্চয়ই না, কারণ এইটার প্রভাব পানি হয়ে শেষ হয়ে যায়। তাহলে এই দ্রবণে আর হচ্ছে OH এর কোনো প্রভাব থাকবে না। কিন্তু কথা হচ্ছে তুমি যখন এই OH টা যোগ করতেছো, এটা যখন পানি হইতে যাচ্ছে তখন কিন্তু কিছু পরিমাণে H প্লাস এই যে এখান থেকে কিছু পরিমাণে H প্লাস কমে যাচ্ছে, রাইট? কিছু পরিমাণে H প্লাস এই দেখো কমে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে দেখো কিছু পরিমাণে H প্লাস কমে গেল, না এটা কমবে না। কেন কমবে না জানো? কারণ দেখো এটা একটা উভমুখী প্রক্রিয়া, আর উভমুখী প্রক্রিয়া সাম্য অবস্থায় থাকে। তাহলে এতক্ষণ এটা সাম্য অবস্থায় ছিল, যখন তুমি ওই যোগ করছো H প্লাস কমে গেছে। এখন কমে গেছে মানে কি লাসাতেলের নীতি অ্যাপ্লাই হবে, আর লাসাতেলের নীতি অ্যাপ্লাই হলে যেটা হবে এই বিক্রিয়াটা বা হচ্ছে এই বিয়োজন প্রক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে। অগ্রসর হয়ে ওই যে যতটুকু OH এখানে কমে গেছিল ঠিক ততটুকু OH এখানে আবার পূরণ হয়ে যাবে, অর্থাৎ OH এর যে ঘাটতিটা H প্লাসের যে ঘাটতিটা তৈরি হয়েছিল ওইটা আবার পূরণ হয়ে যাবে। কেন? কারণ এই বিয়োজন প্রক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? ওকে, ফাইন। এখন আসো, এখন আমি যদি এই দ্রবণে বাহির থেকে অল্প পরিমাণে অ্যাসিড যোগ করি তাহলে কি হবে? দেখো অ্যাসিড যোগ করা মানে কি H প্লাস যোগ করা। তাহলে আমি যদি এই দ্রবণে অল্প পরিমাণে H প্লাস যোগ করি তাহলে এইটা দ্রবণে উপস্থিত দেখো তো এই যে HC ও মাইনাস আছে না এর সাথে যুক্ত হবে, এর সাথে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে HC এখন দেখো HC একটা উৎপন্ন হওয়ার পরে বলতো এই H প্লাস এর আর কোনো প্রভাব থাকবে না। তার মানে H প্লাসটা যোগ করলে এটা এই দুর্বল অ্যাসিড তৈরি করে। এখন কথা হচ্ছে তুমি বলতে পারো দুর্বল অ্যাসিড তৈরি করছে, এখন দুর্বল অ্যাসিড তৈরি করলে কেন এটা প্রভাব থাকবে না? কারণ হচ্ছে এই দুর্বল অ্যাসিডটা হচ্ছে একটা অবিয়োজিত অবস্থায় থাকে সাধারণত, মানে যা উৎপন্ন হয় ম্যাক্সিমাম অবিয়োজিত থাকে। তাহলে আমি বলতে পারি এই যে দুর্বল অ্যাসিডটা উৎপন্ন হয়েছে এটা একটা অবিয়োজিত অ্যাসিড, হ্যাঁ, এই অবিয়োজিত অবস্থায় রয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাসিড মানে H প্লাস যোগ করার পরে এই H প্লাস এর আর কোনো প্রভাব এই দ্রবণে নাই। এখন তুমি আরেকটা প্রশ্ন, যারা একটু কিউরিয়াস তারা একটা প্রশ্ন করতে পারো, এইটা তো যোগ উৎপন্ন হওয়ার পরে এই জায়গার ঘনমানটা বাড়াই দিবে, তাহলে তো এই বিক্রিয়া আবার সামনে যায় H প্লাস বাইরে যাওয়ার কথা, তাই না? একটু আমি বলতেছি। ধরো এই প্রক্রিয়ায় এইটা উৎপন্ন হয়েছে 100টা, কয়টা উৎপন্ন হয়েছে? 100। তাহলে এই প্রক্রিয়া এটা বিয়োজিত হবে সর্বোচ্চ 2টা থেকে 3টা। তাহলে বলো তো পিএইচ এর কি আহামরি কোনো চেঞ্জ হবে? অর্থাৎ তুমি এদিক দিয়ে 100 H প্লাস যোগ করছো, এদিক দিয়ে ভাঙিয়ে ওখানে তৈরি করছে মাত্র 1টা বা 2টা বা 3টা, তাহলে পিএইচ এর আহামরি কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ হবে না বললেই চলে। তাহলে আমরা বলতে পারি এইটা আসলে এই প্রক্রিয়ায় কোনো প্রভাব রাখে না, অর্থাৎ এইটা অবিয়োজিত অবস্থায় রয়ে যায়। তাহলে আমরা বলতে পারি এই প্রক্রিয়ায় OH মাইনাস এবং H প্লাস যোগ করার পরেও পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না। এটাকে বলা হয় দুর্বল অ্যাসিড আর তার লবণের জলীয় দ্রবণ অর্থাৎ অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল। তাহলে এইভাবে মূলত একটা অম্লীয় বাফার তার পিএইচ পরিবর্তনে বাধা প্রদান করে। আশা করি তুমি বুঝতে পারছো। ক্লিয়ার কিনা? দেখো এই চিত্রটা খুব গুরুত্বপূর্ণ, একটু তুলে নিতে পারো। আচ্ছা, চিত্র যখন পরীক্ষায় দিবা তখন এইটা দেওয়ার দরকার নাই, এটা আমি বোঝানোর জন্য এখানে দিছিলাম। তাহলে এই হচ্ছে মূল জিনিস। ক্লিয়ার কি সবাই? তো আমার মনে হয় বুঝতে পারছো। তো এখন আমি একটা ক্ষারীয় বাফার নিয়ে তোমার একটু ক্রিয়া কৌশলটা বুঝো। ধরো একটা ক্ষারীয় বাফার সিস্টেম, তাহলে ক্ষারীয় বাফার সিস্টেমে কি কি থাকে? একটা দুর্বল ক্ষার থাকে। তো ধরো যে হচ্ছে একটা দুর্বল ক্ষার NH4OH আর তার একটা লবণ মনে করো NH4Cl, আর এই জায়গায় আর কি আছে H2O। এখন তুমি এটা বুঝতে আছো ক্ষারও কিন্তু এখানে বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে কি তৈরি করবে? বিয়োজিত হবে। তাহলে NH4OH এটাও দুর্বল যেহেতু তাহলে আংশিক বিয়োজিত হবে, অর্থাৎ এখানে উৎপন্ন হবে NH4 প্লাস আর হচ্ছে কি OH মাইনাস। আর অ্যামোনিয়াম ক্লোরাইড এইটাও এখানে বিয়োজিত হবে, এটা বিয়োজিত হয়ে তৈরি করবে NH4 প্লাস আর হচ্ছে Cl মাইনাস। এখন দেখো এই যে একটা বাফার সিস্টেম, অর্থাৎ এই যে একটা ক্ষারীয় বাফার সিস্টেম আমি এখানে লিখলাম। এখন এই ক্ষারীয় বাফার সিস্টেমটা কিভাবে পিএইচ পরিবর্তনে বাধা দেয়? একটু আগে যে পড়ে আসলাম সেম ওইভাবেই বাধা দেয়। কিভাবে? একটু লক্ষ্য করো। তো দেখো আমি এখানে এই হচ্ছে একটা ক্ষারীয় বাফার সিস্টেম। এখন এই ক্ষারীয় বাফার সিস্টেমে আমরা অ্যাসিড আর ক্ষার যোগ করে দেখব কিভাবে পিএইচ পরিবর্তনে বাধা সৃষ্টি হয়।
আমি যদি এই দ্রবণে বাহির থেকে অল্প পরিমাণে তোমার কি যোগ করি, ধরো অল্প পরিমাণে এখানে যোগ করছি হচ্ছে এসিড, তাহলে এসিড যোগ করা মানে কি এইচ প্লাস যোগ করা, তাহলে এই দেখো এইচ প্লাস আমি এখানে যোগ করে দিলাম। এখন এইচ প্লাস যদি যোগ করে দেই তাহলে তুমি বলো এইচ প্লাস কার সাথে যাবে, তুমি তো বুঝতেই আছো এইচ প্লাস যাবে হচ্ছে ওইচ মাইনাসের সাথে, এটার সাথে গিয়ে কি তৈরি করবে H2O। তাহলে বলো এটার কি কোনো পরিবর্তনে বাধা মানে কোনো প্রভাব থাকবে? H প্লাসের প্রভাব থাকবে না, কারণ পানি হয়ে গেছে। এখন এই যে OH মাইনাস কিছুটা কমে যাচ্ছে, এটা কেমনে বাড়বে? যেহেতু এটা একটা উভমুখী প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা সম্মুখমুখী হয়ে ওই OH মাইনাসের যেই মানে ঘাটতিটা হয়েছিল ওইটা আবার পূরণ হয়ে যাবে, রাইট? তো এখন এই দ্রবণে যদি দেখো আমি যদি কিছু পরিমাণে অ্যাসিড যোগ করি অর্থাৎ ক্ষার যোগ করি অর্থাৎ OH মাইনাস যোগ করি, তাহলে দেখো কি হবে, একবারে সহজ। এখানে যে এই যে অ্যামোনিয়াম প্লাস আয়ন আছে এইটার সাথে যুক্ত হয়ে এখানে তৈরি করবে হচ্ছে অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কারণ অবিয়োজিত কেন? কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা দুর্বল ক্ষার, তাহলে এটা কি অবস্থায় থাকবে? অবিয়োজিত অবস্থায় থাকবে। আশা করি বুঝতে পারছো, রাইট? তাহলে এই হচ্ছে মূলত একটা ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল, বুঝছো? আশা করি বুঝার কথা। হ্যাঁ, তাহলে দেখো এইভাবে মূলত একটা ক্ষারীয় বাফার কাজ করে থাকে তার পিএইচ পরিবর্তনে বাধা দেওয়ার জন্য। ক্লিয়ার কি সবাই? তো যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এইটা পরীক্ষায় অবশ্যই গুরুত্বপূর্ণ কথা, বুঝছো? এই যে ক্রিয়া কৌশল দুইটা যে আমি করাইলাম, এই দুইটা ক্রিয়া কৌশল পরীক্ষার জন্য মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক বেশি এগুলো। হ্যাঁ, তাহলে অবশ্যই এগুলো পড়বা, এগুলো স্টার মার্ক দেওয়া, এগুলো 3 মার্কসে আসে অথবা 4 মার্কসে আসে। ক্লিয়ার? তো এখন চলো আমরা এরপরে একটু আগাই। হ্যাঁ, এরপরে দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিছু গাণিতিক সমস্যা এখান থেকে আমাদের করতেই হবে, কারণ গণিত আসবেই, এই সেট প্রশ্নের মাঝে গণিত ছাড়া প্রশ্ন হয় না, গণিত হবেই। তো দেখো আমরা মানে জাস্ট তোমাকে কয়েকটা গণিত আমি একটু করাই দেবো, এই সিস্টেমের গণিতই হবে, এছাড়া অন্য কিছু হবে না আশা করি। হ্যাঁ, তো চলো একটু গণিতগুলো শুরু করি, দেখি কিরকম। তো গণিতগুলো করার আগে বা হচ্ছে ম্যাথগুলো করার আগে তোমার যেটা করতে হবে, এখানে কয়েকটা সূত্র আছে বাফারের জন্য, স্পেশালি বাফারের জন্য এই কয়েকটা সূত্র তোমার একটু জানতেই হবে। দেখো, তো বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের জন্য দেখো আমি এখানে কয়েকটা সূত্র লিখছি, জাস্ট হচ্ছে কয়টা সূত্র আছে? 5টা সূত্র আছে। এই সূত্রগুলো তোমার একটু অবশ্যই জানতে হবে। দেখো, প্রথম সূত্রটা কি? পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা বাই অ্যাসিডের ঘনমাত্রা। পরেরটা কি? পিওএইচ ইজ ইকুয়াল টু পিকেবি। আচ্ছা, একটু বড় করে দেই, হ্যাঁ, তোমার দেখতে যদি সমস্যা হয় একটু বড় করে দিলাম। তাহলে পিকেবি ইজ ইকুয়াল টু পিওএইচ ইজ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ লবণের ঘনমাত্রা বাই ক্ষারের ঘনমাত্রা। তাহলে এটা হচ্ছে অম্লীয় মানে বাফারের জন্য, আর এটা হচ্ছে ক্ষারীয় বাফারের জন্য। তাহলে এটা কার জন্য? অম্লীয় বাফার। হ্যাঁ, এটা হচ্ছে অম্লীয় বাফারের জন্য, আর এটা হচ্ছে ক্ষারীয় বাফারের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে ক্ষারীয় বাফারের জন্য। তাহলে অম্লীয় বাফারের জন্য উপরেরটা, আর ক্ষারীয় বাফারের জন্য এটা। আর এই পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14, তো জাতীয় সূত্র, এটা জানোই। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা সূত্র আছে, দেখো, পিকে ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ কে। আচ্ছা শোনো, এই সূত্রটা না, এটা হচ্ছে যদি তোমার এরকম থাকে, ধরো আছে পিকেএ, তাহলে এই সূত্রটা হবে কি? মাইনাস লগ অফ কে। আর যদি এইটা থাকে মনে করো পিকেবি, তোমার যেটা যখন লাগবে তুমি ওইটাই ইউজ করবা। পিকেবি ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস লগ অফ কেবি, অর্থাৎ পিকে মানে হচ্ছে কে এ অথবা কেবি, যাই থাকুক না কেন তুমি এভাবে লিখবা এটা। হ্যাঁ, যেটাই থাকবে তুমি সেভাবে লিখবা। দেখো এই যে এখানে লাগবে আর কি, পিকে আর পিকেবির মান বের করতে হবে। আচ্ছা, এরপরে দেখো নিচে আরেকটা সূত্র আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। দেখো এখানে n মানে কি? n মানে হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা, n মানে হচ্ছে মোল সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এই যে এখানে s মানে কি? s মানে হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রা কোন এককে ঘনমাত্রা জানো? মোল পার লিটার এককে ঘনমাত্রা। এইটা একটু অবশ্যই জানতে হবে, মোল পার লিটার এককে ঘনমাত্রা। আর ভি মানে হচ্ছে আয়তন। ভি মানে কি? আয়তন, আয়তন, আয়তন। এই আয়তনটা অবশ্যই লিটারে, আয়তনটা কিসে? লিটারে। তাহলে একটু মাথায় রাখবা, এন মানে কি? মোল সংখ্যা, এস মানে হচ্ছে ঘনমাত্রা মোল পার লিটার এককে, আর ভি মানে হচ্ছে আয়তন। এটা হচ্ছে খুব সুন্দর একটা সূত্র, এন ইকুয়ালস টু এসবি। একটু মাথায় নাও, এন ইকুয়ালস টু এসবি, অর্থাৎ কোন দ্রবণের যদি আয়তন আর ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে আমি চাইলেই এটাকে কি বের করতে পারবো? মোল সংখ্যা বের করতে পারবো। এখন দেখো আমরা এই যে উপরে যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্রকে একটু সিম্পলিফাই করি, কিরকম ভাবে একটু লক্ষ্য করবা।
দেখো এই যে তোমার লবণ আর অ্যাসিড, আচ্ছা লবণ বাফার দ্রবণের জন্য কি লাগবে? দুর্বল অ্যাসিড আর তার লবণ। তাহলে লবণ আর অ্যাসিড কি একই দ্রবণে থাকে না? তাহলে আমি যদি এই সূত্রটাকে এভাবে না লিখে আমি যদি একটু এরকম সিম্পলিফাই করি, পিএইচ ইজ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ অফ, হ্যাঁ আচ্ছা দেখো তো ঘনমাত্রা, এই যে এই সূত্র থেকে যদি আমি ঘনমাত্রার এটা লিখি তাহলে n ইজ ইকুয়ালস টু এস ভি, তাহলে s ইজ ইকুয়ালস টু কি হবে বলো? n বাই ভি, তাই তো? তাহলে উপরে কি হবে বলতো? উপরে হবে হচ্ছে তোমার, উপরে হবে হচ্ছে, উপরে কি হবে দেখো, উপরে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? উপরে আমরা লিখতে পারি হচ্ছে তোমার, দেখো উপরে আমরা কি লিখতে পারি? উপরে লিখতে পারি হচ্ছে তোমার, একটু নিচে নামাই, আচ্ছা উপরে আমরা কি লিখবো? উপরে লিখতে পারি হচ্ছে n অফ s, লবণের মোল সংখ্যা n অফ লবণ, হ্যাঁ n অফ লবণ। এখন আয়তন, আয়তন কি? ভি, ধরো আমরা আয়তন দিলাম ভি, আচ্ছা তারপর নিচে কি লিখতে পারি? অ্যাসিডের ঘনমাত্রা সমান সমান কি লিখতে পারি? n অফ অ্যাসিড, হ্যাঁ n অফ অ্যাসিড ভাগ কি? ভি। এখন দেখো তো দুইটা ভি কেন দিচ্ছি? সেম দিচ্ছি কারণ লবণ আর অ্যাসিড কি একই দ্রবণে থাকে না? যেহেতু একই দ্রবণে থাকে তাহলে দুইটা ভি যদি সেম হয় তাহলে দেখো তো আমি চাইলে কি এখান থেকে ভি ভি এই দুইটা কি কাইটা দিতে পারি না? তাহলে ভি আর ভি যদি কাইটা দেই তাহলে দেখো তো এখানে থাকে কি? এখানে থাকে হচ্ছে এন অফ লবণ, আর এখানে দেখো আমি যদি এইটাও কেটে দেই তাহলে দেখো তো এখানে থাকতেছে কি? এন অফ লবণ ভাগ হচ্ছে এন অফ অ্যাসিড। তাহলে সূত্রটা কি দাঁড়াইলো? পিএইচ ইজ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ অফ লবণের মোল সংখ্যা বাই অ্যাসিডের মোল সংখ্যা। এখন সেম ভাবে আমি যদি এইটার জন্য লিখি তাহলে সূত্রটা সিম্পলিফাই করলে এরকম হবে পিকেবি প্লাস লগ অফ লবণের লবণ ভাগ হচ্ছে ক্ষার, অর্থাৎ লবণের মোল সংখ্যা বাই ক্ষারের মোল সংখ্যা। আমরা এইটা দিয়ে অঙ্ক করতে পারবো, এইটা দিয়ে অঙ্ক করতে পারবো, ক্লিয়ার? তাহলে মোল সংখ্যা দিয়ে অঙ্ক করা যাবে, ঘনমাত্রা দিয়ে অঙ্ক করা যাবে। তো আমাদের যখন যেটা সুবিধা আমরা সেটা দিয়ে অঙ্ক করবো। তাহলে তুমি একটু এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া এই সূত্রগুলো মুখস্থ না করলে তুমি একটা অঙ্ক করতে পারবে না। তাহলে একটু হচ্ছে এই সূত্রগুলো মুখস্থ করে ফেলো অঙ্কগুলো করার জন্য, ক্লিয়ার? আচ্ছা এখন আসো আমরা একটু সরাসরি অঙ্কে যাই। তো লক্ষ্য করবা একটু ভালো করে, দেখো এখানে প্রথমে একটা অঙ্ক আছে, খুব সহজ একটা অঙ্ক দিয়ে আমি শুরু করতেছি। দেখো এখানে কি আছে? এখানে দেখো একটা দ্রবণ দেওয়া আছে, তোমাকে বলছে প্রশ্নটা কি করছে, আগে প্রশ্নের দিকে তাকাইতে হবে। বলছে পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো। দেখো পাত্রের দ্রবণের কি বের করতে বলছে? পিএইচ বের করতে বলছে। তো পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করব, চলো দেখি করি। তো এখন পাত্রের দ্রবণের পিএইচ, তাহলে দেখো পাত্রে কি কি আছে একটু লক্ষ্য করো তো। পাত্রে আছে হচ্ছে একটা দুর্বল অ্যাসিড আছে আর তার লবণ আছে, তাই না? তাহলে দুর্বল অ্যাসিড আর তার লবণ যদি থাকে তাহলে নিশ্চয়ই এটা একটা বাফার দ্রবণ, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, তাহলে এটা একটা বাফার দ্রবণ। এখন বাফার দ্রবণের পিএইচ যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে তোমার কাছে সূত্র আছে দুইটা, একটা হচ্ছে ঘনমাত্রা দিয়ে আর একটা হচ্ছে মোল সংখ্যা দিয়া। দেখো তো দুর্বল অ্যাসিডের কি দেওয়া আছে? ঘনমাত্রা দেওয়া আছে। দুর্বল মানে লবণেরও কি দেওয়া আছে? ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে কোনো চিন্তা ভাবনা ছাড়া আমরা সূত্র লিখবো কোনটা? ঘনমাত্রাটা। তাহলে সূত্রটা কি? আচ্ছা কি বাফার? অম্লীয় বাফার। তাহলে পিএইচ এর সূত্র পিএইচ ইজ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ অফ লবণ। লবণটা কি? দেখো ওখানে যেহেতু এখন লবণ দেওয়া আছে তাই আমি এইভাবেই লিখবো। কিভাবে লিখবো? ঘনমাত্রা, ঘনমাত্রা কার ঘনমাত্রা? এইচ সি ডাবল ও এন এ, হ্যাঁ আর কার ঘনমাত্রা? নিচে অ্যাসিডের ঘনমাত্রা এইচ সি ডাবল ও এইচ, বুঝছো? তাহলে এখন দেখো মান বসাই চলো। এখন দেখো পিকেএ এটা সমান সমান আবার কি লেখা যাবে? মাইনাস লগ অফ কে, ওখানে বুঝাইছিলাম। তাহলে মাইনাস লগ অফ কে এ। দেখো তো কে এর মান দেওয়া আছে না? এই যে দেখো দেওয়া আছে, তাহলে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -4 প্লাস লগ অফ, এখন দেখো তো লবণের ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.48 আর অ্যাসিডের ঘনমাত্রা কত দেওয়া আছে? দেখো তো একটু ভালো করে, অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে 0.54। এখন তুমি একটু ক্যালকুলেটরটা চাপো, দেখো একটা মান চলে আসবে। হ্যাঁ দেখো আমি একটু ক্যালকুলেটরটা চাপতেছি, দেখো কত আসে একটু লক্ষ্য করো ভালো করে। দেখো আমরা ক্যালকুলেশনটা করি, একটু দুই একটা ক্যালকুলেশন আমি করে দিতেছি। মাইনাস লগ অফ 1.6 into 10 to the power -4 প্লাস লগ অফ কত উপরে, কত উপরে হচ্ছে 0.48 ভাগ কত 0.54। হ্যাঁ দেখো মানটা কত আসে? মানটা আসবে হচ্ছে তোমার
3.744। তাহলে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পিএইচ। কেমন? তাহলে এই হচ্ছে আমরা পিএইচটা পেয়ে গেলাম। তাহলে এই দ্রবণের পিএইচ কত হবে? এই দ্রবণের পিএইচ হবে হচ্ছে তোমার 3.744। আশা করি বুঝছো। ক্লিয়ার? তো এখন আসলে আমরা একটু পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটা মনে হইতে পারে একটু জটিল, আসলে জটিল না, সহজই। হ্যাঁ, একটু দেখো কি আছে, লক্ষ্য করো। তো দেখো এখানেও তোমাকে বলছে কি পাত্রের সি পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো। এখন দেখো সি পাত্রে কি কি আছে। সি পাত্রে মিশ্রিত করা হয়েছে এ আর বি এর দ্রবণকে। এখন দেখো এ পাত্রে কি আছে, এ পাত্রে আছে হচ্ছে একটা দুর্বল অ্যাসিড আছে HCOOH, আর বি পাত্রে দেখো তারই একটা লবণ আছে। অর্থাৎ সি পাত্রে যে বাফার তৈরি হবে এটা নিয়ে কোনো কনফিউশন নাই, নিশ্চিত বাফার তৈরি হবে, কারণ এটা দুর্বল অ্যাসিড আর এই পাত্রে আছে দুর্বল অ্যাসিডের লবণ। তাহলে এটা সরাসরি পদ্ধতিতে কি বাফার না? ওকে ফাইন। এখন আসো তোমার বলছে কি সি পাত্রের পিএইচ নির্ণয় করো। এখন সি পাত্রে যদি তুমি পিএইচ নির্ণয় করতে যাও তাহলে তোমার কাছে সূত্র আছে দুইটা, একটা হচ্ছে ঘনমাত্রা দিয়ে আর একটা হচ্ছে মোল সংখ্যা দিয়ে। একটু বুঝবা। দেখো তুমি নিশ্চয় তুমি যেটা চিন্তা করতেছো, তুমি চিন্তা করতেছো এই যে এই সূত্রটা পিএইচ ইজ ইকুয়ালস টু পিকেএ। হ্যাঁ, পিএইচ ইজ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ অফ লবণ, লবণটা কি আছে CH3 COO কে, এইটার ঘনমাত্রা, আর নিচে হচ্ছে CH3, হ্যাঁ নিচে হচ্ছে কি অ্যাসিডের ঘনমাত্রা CH3 COO এইটার ঘনমাত্রা। নিশ্চয়ই এটাই চিন্তা করতেছো, কিন্তু এইটা দিয়ে যদি করতে যাও তুমি কোনটারে ঘনমাত্রা ভাবতেছো? তুমি ঘনমাত্রা ভাবতেছো কোনটা? এই যে এইটা অ্যাসিডের ঘনমাত্রা আর এটা হচ্ছে লবণের ঘনমাত্রা, রাইট? দেখো একটু ভালো করে শুনবা, তুমি যদি এই ঘনমাত্রা বসায় দাও তাহলে অঙ্ক সরাসরি ভুল। কেন ভুল? কারণ দেখো এই যে অ্যাসিডের এই ঘনমাত্রাটা যখন, তখন অ্যাসিডের আয়তন কত? 42 ml, রাইট? আর যদি তুমি দেখো এই যে এটা হচ্ছে লবণের ঘনমাত্রা, এই সময় এটার আয়তন কত? 70 ml। কিন্তু তুমি যখন এই দুইটাকে একসাথে করে সি পাত্রে মিশ্রিত করতেছো, ওই মিশ্রিত পাত্রের বাফারের পিএইচ বের করতেছো, তখন বলো মিশ্রিত পাত্রে দুইটার আয়তন কি এই 42 আর 70 হবে, নাকি দুইটার যোগফল হবে? অর্থাৎ 42 প্লাস 70 এই দুইটার যোগফল হবে। এখন তুমি বলো আয়তন যদি চেঞ্জ হয় তাহলে কি এই জায়গার ঘনমাত্রা চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। তাহলে আমরা এই জায়গায় ঘনমাত্রা এগুলো যদি বসাই দিই জীবনে অঙ্ক হবে না। তাহলে অঙ্ক করার জন্য আমরা যেটা করতে হবে, হয় সি পাত্রে নিয়ে ঘনমাত্রা বের করতে হবে, আর না হয় একটা কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে সি পাত্রে যে এরা যাচ্ছে, এরা যে মোল নিয়ে যাবে, মনে রাখবা আয়তনের কারণে মোলের কোনো চেঞ্জ হয় না। তাহলে এখান থেকে এটা যত মোল যাবে, এখানে যত মোল আছে এটা অত মোলই যাবে, এখানে যত মোল আছে অত মোলই যাবে। তাহলে আমরা এই অঙ্কটা যদি মোল দিয়া করি তাহলে আমাদের জন্য সহজ হবে। কেন? কারণ এই পাত্রে যদি আমি একটা মোল বের করতে পারবো না, যে মোলটা বের করতে পারবো এই এত মোলই এখানে যাবে, এই পাত্রে যে মোলটা বের করতে পারবো এত মোলই এখানে যাবে। অর্থাৎ ওখানে যে আয়তন চেঞ্জ হওয়ার কারণে মোল চেঞ্জ হবে, বিষয়টা এরকম না। তাহলে মোল দিয়া করলে আমাদের জন্য অঙ্কটা সহজ হয়ে যাবে, তাই না? তাহলে আমি একটু এগুলো একটু ক্লিয়ার করে দিই, তাহলে দেখো আমরা কিভাবে করব। তাহলে এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমরা মোল বের করে তারপর অঙ্কটা করব, তাহলে আমাদের জন্য অঙ্কটা সহজ হবে। তাহলে একটু লক্ষ্য করবা ভালো করে। দেখো মোল বের করে কিভাবে করব। তো প্রথমেই দেখো আমাদের এ পাত্রে দেখো ঘনমাত্রা আছে আর হচ্ছে আয়তন আছে, আমরা দেখায় আসছিলাম। তাহলে আমরা প্রথমে মোল বের করব। n অফ, করি n অফ n অফ CH3 COOH is equals to SV। S এর মানটা কত আছে দেখো 0.35 ইনটু v টা কত আছে 42। দেখো ml এ আছে, আমাদের আয়তনটা লিটারে লাগবে, তাহলে ইনটু 10 টু দি পাওয়ার -3। দেখো আমরা যদি গুণ দেই তাহলে মানটা কত আসে। হ্যাঁ দেখো মানটা আসে কত 0.35 ইনটু 42 ইনটু 10 টু দি পাওয়ার -3। দেখো মানটা আসবে হচ্ছে তোমার 0.0147 মোল। তাহলে আমরা অ্যাসিডের মোল সংখ্যা পাইলাম, রাইট? এখন ওই যে ওই পাত্রে এই অ্যাসিডের যে একটা লবণ আছে ওইটার মোল সংখ্যা বের করব। CH3COO কে, দেখো এইটার মোল সংখ্যা, তাহলে এটার ঘনমাত্রা কত আছে 0.2 ইনটু 70 ইনটু 10 টু দি পাওয়ার -3। দেখো গুণ দেই কত আসে 0.2 ইনটু 70 ইনটু 10 টু দি পাওয়ার -3। দেখো মানটা আসবে হচ্ছে 0.014 মোল। দেখো একবার কাছাকাছি, তাই না? থাকে কাছাকাছি হোক, সমস্যা নেই। এখন আসো আমরা এই পর্যন্ত পাইলাম, তাহলে মোল সংখ্যা হয়ে গেছে। এখন ওই পার্টে যেহেতু নিশ্চিত বাফার, তাহলে আমরা বাফারের সরাসরি সূত্রটাই লিখবো। এখন বাফারের সরাসরি সূত্রটা কি? পিএইচ ইজ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ অফ
লবণের মোল সংখ্যা NO3 COO নিচে NO মোল সংখ্যা CH3COOH। এখন দেখো খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। তাহলে মাইনাস লগ অফ কে এ, দেখো তো কে এর মান দেওয়া আছে না 1.8 ইন্টু 10⁻⁻5 প্লাস লগ অফ, দেখো এসিড ক্ষারের লবণের মোল সংখ্যা কত পাইলাম 0.014 আর ক্ষারের মোল লবণ এসিডের মোল সংখ্যা কত পাইছি 0.0147। এখন একটু ক্যালকুলেটরটা চাপলে দেখো একটা মান চলে আসবে ঝট করে। হ্যাঁ, তো দেখি কত আসে। আমি দু একটা অঙ্ক একটু করে দিতেছি, দেখো কত আসে। তাহলে মানটা আসবে মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10⁻⁻5 প্লাস লগ অফ উপরে কত, উপরে হচ্ছে তোমার 0.014 ভাগ 0.147। দেখো কত আসে, এটা মানটা আসবে হচ্ছে তোমার 4.723। তাহলে এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত পিএইচ, এটা হচ্ছে উত্তর। দেখো এই হচ্ছে অঙ্ক। হ্যাঁ, আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে এইটাও যদি বুঝে থাকো তাহলে এখন দেখো অঙ্কটা একটু দেখে নাও। হ্যাঁ, অঙ্কটা একটু দেখে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। হ্যাঁ, তাহলে এই খুব সহজে এরকম অঙ্ক আসলে আমরা করতে পারবো। কেমন? আচ্ছা, এখন চলো আমরা পরের অঙ্কটা একটু দেখি। দেখো এই অঙ্কটাতে কি চাইছে একটু লক্ষ্য করো। প্রথমে আমার তোমার দেখতে হবে কি চাইছে। দেখো বলছে সি পাত্রের দ্রবণে কি বের করতে বলছে, পিএইচ নির্ণয় করো। তাহলে সি পাত্রের দ্রবণটা আগে দেখি কি কি আছে। দেখো এ আর বি এর দ্রবণ মিশ্রণ ওই আগেরটার মতোই। দেখো তো এ পাত্রে কি আছে, একটা দুর্বল ক্ষার আছে, তাই না? আর বি পাত্রে কি আছে, ওই দুর্বল ক্ষারটারই একটা লবণ আছে, তাই না? তাহলে এদেরকে যদি মেশাও তাহলে একটা ক্ষারীয় বাফার হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, তাই না? আচ্ছা, এখন দেখো, এখন ওই আগের মতোই দেখো এটাতে এসিডে ক্ষারের কি মোল সংখ্যা মানে ঘনমাত্রার আয়তন দেওয়া আছে, ওইটাতে ওই লবণটার ঘনমাত্রার আয়তন দেওয়া আছে। তাহলে তুমি প্রথমে যেটা করবা ওই আগেরটার মতোই। হ্যাঁ, তুমি প্রথমে যেটা করবা NO NH4OH বের করবা। হ্যাঁ, আর কি বের করবা NO NH4Cl বের করবা। বুঝো নাই? তো বের করার পর এখন যেহেতু ক্ষারীয় অফার, তাহলে আমরা অঙ্ক করব কি পিওএইচ বের করব। তাহলে পিওএইচ ইজ ইকুয়ালস টু কি, হ্যাঁ পিওএইচ এর সূত্রটা লিখবা। তো সূত্র লিখবা, এখন সূত্রটা কেমনে লিখবা, পিকেএ প্লাস লগ অফ উপরে কি, উপরে হচ্ছে লবণের মোল সংখ্যা। হ্যাঁ, তাহলে NH4Cl আর নিচে কি NH4OH এই করবা। তাহলে এখান থেকে যেটা আসবে এটা POH আসবে, কিন্তু তোমার কাছে যাইছে PH। পরে তো আমার কাছে একটা সূত্র আছে PH প্লাস POH is equals to 14। এখন তুমি এই যে POH বের করে তুমি যদি এখানে বসায় দাও তাহলে এটা PH হয়ে যাবে। পারবা না? তো আশা করি এটা পারবা। হ্যাঁ, এই অঙ্কটা করবা, অবশ্যই করবা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ক্লিয়ার? তো চলো এখন আমরা পরের অঙ্কে যাই। দেখো এখানে আরেকটা অঙ্ক আছে, একটু লক্ষ্য করো অঙ্কটা। তবে এখানেও তোমার সেম কথাই বলছে, কি বলছে সি পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো। হ্যাঁ, দেখো দেখো সি পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করে, চলো দেখি আগে সি পাত্রে আছেটা কি। দেখো এখানেও বলছে এ আর বি এর একটা মিশ্রণ। আচ্ছা দেখো তো এ আর বিটা কি সেটা একটু দেখি। দেখো এ পাত্রে আছে হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, রাইট? আর বি পাত্রে আছে একটা সবল ক্ষার। এখন কথা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড আর একটা সবল ক্ষার মিশ্রিত করলে এটা বাফার হইতেও পারে, নাও হইতে পারে। মনে আছে ওই যে পড়ে আসছিলাম ইনডিরেক্ট মেথড বা পরোক্ষ পদ্ধতিতে বাফার প্রস্তুতি। তো এটা বাফার হইতেও পারে, নাও হইতে পারে। এখন বাফার যদি হয় তাহলে আমরা বাফারের সূত্র ইউজ করব, আর যদি বাফার না হয় তাহলে বাফার সূত্র ইউজ করা যাবে না। তার মানে সি পাত্রে এখন বাফার দ্রবণ হবে কি হবে না সেইটাই আমি জানি না। তাহলে আমার প্রথম কাজ সি পাত্রে বাফার হবে কি হবে না সেটা বের করা। এখন তুমি বলো তো সি পাত্রে বাফার হওয়ার জন্য কোন শর্ত লাগবে? সেটা হচ্ছে N অফ দুর্বল অ্যাসিড COOH ইজ গ্রেটার দেন কি হইতে হবে, N অফ NaOH এইটা হইতে হবে। এখন কথা হচ্ছে এইটা হবে কি হবে না, তার মানে মোল সংখ্যা লাগবে। তাহলে দেখো এই পাত্র আর এই পাত্র থেকে কত মোল করে যাইতেছে সেটা আগে বের করি। দেখে কত মোল অ্যাসিড আমার এখানে আছে। তো চলো একটু শুরু করি। তাহলে প্রথমে অ্যাসিডের মোল সংখ্যা বের করো, N অফ HCOOH ইজ ইকুয়ালস টু কত আছে দেখো তো 0.35 ইন্টু 28 ইন্টু 10⁻⁻3। তো চলো দেখি কত আসে, একটু লক্ষ্য করো। তো দেখো এখানে কত হবে 0.35 ইন্টু কত আছে 28 ইন্টু 10⁻³
দেখো এখানে পাওয়া যাবে হচ্ছে তোমার 9.8 ইন্টু 10⁻³ মোল। ওকে ফাইন। এখন দেখো তো আর কি আছে, সবল ক্ষারটা দেখি কতটুকু আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড ইজিকালস টু কত আছে দেখো 0.2 ইন্টু 22 ইন্টু 10⁻³ দেখি এটা কয় মোল আছে একটু বের করি। এটা হচ্ছে 0.2 ইন্টু 22 ইন্টু 10⁻³ দেখো এইটা আছে কয় মোল, এটা আছে হচ্ছে তোমার 4.4 ইন্টু 10⁻³ মোল। ওকে ফাইন। এখন আসো তো দেখো এদেরকে এখন যদি আমি এই সি পাত্রে মেশাই তাহলে একটা বিক্রিয়া হবে, আর ওই বিক্রিয়া হওয়ার পরে যদি দুর্বল অ্যাসিড আর তার লবণ অবশিষ্ট থাকে তাহলে আমরা বলতে পারবো সি পাত্রের দ্রবণটা একটা অম্লীয় বাফার। তখন আমরা বাফার সূত্র ইউজ করতে পারবো। তো চলো দেখি সি পাত্রে যে বিক্রিয়াটা, আচ্ছা শুনো, এটা যদি এমসিকিউ আসে তাহলে কিন্তু এটা দিয়ে আমি করতে পারবো, কারণ দেখো এখানে মোল সংখ্যা বের করে ফেলছি মানে এটা দিয়ে করতে পারবো, কিন্তু মানে সিকিউতে কিন্তু এটা দিয়ে করা যাবে না। হ্যাঁ, তাহলে এখন আসো আমরা একটু দেখি সি পাত্রে যে সংঘটিত বিক্রিয়া, হ্যাঁ সি পাত্রে সংগঠিত বিক্রিয়া, দেখি বিক্রিয়াটা কি হয় একটু লক্ষ্য করো। দেখো বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়াটা হবে হচ্ছে তোমার HCOOH প্লাস হচ্ছে NaOH। বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, HCOONA প্লাস হচ্ছে H2O। দেখো এইটা হবে। এখন এই বিক্রিয়াটাতে দেখো একটু শুরুতে, হ্যাঁ শুরুতে মোল, দেখো তো শুরুতে এটা কয় মোল নিছিলা, দেখো শুরুতে আমরা এই অ্যাসিডটা নিছি হচ্ছে 9.8 ইন্টু 10⁻³ মোল, আর ক্ষারটা নিছি কত 4.4 ইন্টু 10⁻³, আর শুরুতে এটা ছিল কত 0, এটাও 0, তাই না? তো এখন দেখো এরা যদি বিক্রিয়া করে, হ্যাঁ তাহলে বিক্রিয়া শেষে দেখো এটা একটানে হয়ে যাবে আর কি। হ্যাঁ, বিক্রিয়া শেষে মোল। এখন দেখো তো বিক্রিয়া শেষে একটু লক্ষ্য করো তো কোনটা বড়, দেখো তো এইটা বড় আর এটা কি ছোট না, তাহলে দেখো কেমনে ছোট, তুমি দেখে বুঝতেছো সংখ্যাগুলো ছোট, তাহলে এইটা হয়ে যাবে 0। তাহলে এটা অবশিষ্ট থাকবে কত, নিশ্চয়ই তুমি মনে আছে 9.8 ইন্টু 10⁻³ মাইনাস 4.4 ইন্টু 10⁻³ তাহলে দেখো তো এটা যদি আমরা মাইনাস করি তাহলে কত থাকে, এটা থাকবে হচ্ছে তোমার, দেখো এটা কত থাকবে, এটা হচ্ছে 5 পয়েন্ট, হ্যাঁ দেখো 9.8 মাইনাস 4.4, হ্যাঁ এটা থাকবে হচ্ছে 5.4, আর কি লিখতেছি, হ্যাঁ 5.4 ইন্টু 10⁻³। ওকে ফাইন। আর ওইটা কত হয়ে যাবে 0। এখন এইটা যেহেতু শেষ হয়ে যাবে তাহলে এটা যত মূল শেষ হবে এটা তত মূলই উৎপন্ন হবে 4.4 ইন্টু 10⁻³। এটা উৎপন্ন হবে 4.4 ইন্টু 10⁻³। এখন লক্ষ্য করো বিক্রিয়া শেষে পাত্রে কি কি আছে, দেখো তো বিক্রিয়া শেষে পাত্রে আছে হচ্ছে এই যে দেখো দুর্বল অ্যাসিডটা আছে, তাই না? দুর্বল অ্যাসিড আছে, দেখো তো দুর্বল অ্যাসিডের কয় মোল আছে, দুর্বল অ্যাসিডের হচ্ছে 5.4 ইন্টু 10⁻³ মোল আছে, তাই না? আর দুর্বল অ্যাসিডের লবণ আছে, দেখো দুর্বল অ্যাসিডের লবণ আছে, তাই না? দুর্বল অ্যাসিডের লবণ আছে, আর কি আছে, আর হচ্ছে পানি আছে। তাহলে আমরা বলতে পারি কি এই যে মানে বিক্রিয়ার সি পাত্রে যেটা অবশিষ্ট আছে তাহলে অবশিষ্টটা কি একটা অম্লীয় বাফার, তাহলে কি আমি বলতে পারি সি পাত্রের দ্রবণ একটি অম্লীয় বাফার। তাহলে কি লেখা যায় বলো, অতএব সি পাত্রের দ্রবণ একটি অম্লীয় বাফার। এখন আসো যেহেতু সি পাত্রের দ্রবণ একটি অম্লীয় বাফার, তাহলে অম্লীয় বাফারের সূত্রটা ফেললেই হয়ে যাবে। এখন বলো কোন সূত্র ফেলবা, pH pKa প্লাস লগ অফ, এখন মোলেরটা ফেলবা নাকি হচ্ছে ঘনমাত্রাটা, নিশ্চয়ই মোলেরটা ফেলবা, কারণ সি পাত্রে দেখো এই কত মোল অ্যাসিড আছে সেটা পাওয়া গেছে, সি পাত্রে কত মোল লবণ আছে সেটাও পাওয়া গেছে, তাহলে সহজেই আমরা লিখতে পারি কি HCOONA, হ্যাঁ আর নিচে কি কেন HCOOH। এখন তুমি তো মান বসাইতেই পারবা না, তারপর আমি মানগুলো বসাই দিয়েছি, দেখো মাইনাস লগ অফ
কে, দেখো তো মাইনাস লগ অফ কে এর মান কত দেওয়া আছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, হ্যাঁ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস লগ অফ, দেখো তো কয় মোল লবণ অবশিষ্ট আছে 4 মানে আছে আর কি সি পার্টে 4.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর কত মোল ক্ষার এসিড আছে দেখো তো 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এখন তুমি ক্যালকুলেশন করলে এখানে একটা মান চলে আসবে, নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো পিএইচটা কেমনে হবে। ক্লিয়ার? তো এখন পুরো অঙ্কটা যদি একসাথে দেখো তাহলে এই হচ্ছে সেই অঙ্ক। হ্যাঁ দেখো একটু ভালো করে দেখো তো এখন অঙ্কটা বুঝছো কিনা, আশা করি বুঝার কথা, এখন না বুঝার মতো কিছু নাই এটা। হ্যাঁ খুব সহজেই তুমি বুঝার কথা। দেখো এই হচ্ছে পুরো অঙ্কটা। ক্লিয়ার? তো আমার মনে হয় বুঝতে পারার কথা আর কি। হ্যাঁ দেখো এইভাবেই আমরা অঙ্কটা ইজিলি করতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এই অঙ্কটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। হ্যাঁ এই টাইপের অঙ্কই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, এটা অবশ্যই তুমি ভালো করে পড়বা। হ্যাঁ এই অঙ্কটা ভালো করে পড়বা, এটা করবাই, মানে এটা আসতে পারে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা তুমি এখান থেকে পিএইচটা বের করে নিও, কেমন? তো চলো আমরা পরের অঙ্কটাতে যাই। দেখো তো পরের অঙ্কটাতে কি আছে একটু লক্ষ্য করো তো। দেখো এখানেও বলছে সি পাত্রের দ্রবণের কি বের করতে বলছে, পিএইচ বের করতে বলছে। দেখি সি পাত্রের দ্রবণটা কি সেটা তো আগে দেখি। দেখো সি পাত্রে আছে এটা কি, এ প্লাস বি এর মিশ্রণ। দেখো তো এটা কি একটা সবল অ্যাসিড আর বিটা কি একটা দুর্বল ক্ষার। দেখো সবল অ্যাসিড আর দুর্বল ক্ষার মিশ্রিত করলে বাফার যে হবে এটার কোনো নিশ্চয়তা নাই, হইতেও পারে নাও হইতে পারে। শর্তটা জানি কি, এন অফ দুর্বল ইজ গ্রেটার দেন কি এন অফ HCl, অর্থাৎ সবল। এইরকমটা যদি হয় তাহলে বাফার হবে, আর যদি বাফার হয় তাহলে এটা কি বাফার হবে, ক্ষারীয় বাফার। তো ক্ষারীয় বাফার হলে ক্ষারীয় বাফার সূত্র দিয়ে অঙ্ক করব, তাহলে ওই আগের মতো করে সেম কাজ করতে হবে। প্রথমে এন অফ HCl বের করবা আর এন অফ NH4OH বের করবা, কথা বুঝো নাই, মোল সংখ্যা বের করবা। তারপর দেখো এদেরকে মিশ্রিত করলে এখানে একটা ওই আগের মতোই বিক্রিয়া হবে সি পাত্রে। হ্যাঁ সি পাত্রে পাত্রে বিক্রিয়া। দেখো সি পাত্রে যে বিক্রিয়াটা হবে, বিক্রিয়াটা কি, HCl প্লাস হচ্ছে NH4OH। হ্যাঁ বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, NH4Cl উৎপন্ন করবে আর H2O উৎপন্ন করবে। এখন তুমি শুরুতে মূল সংখ্যা এই যে এখান থেকে পাবা, এগুলি বসায় বসায় শেষে যদি দেখো দুর্বল ক্ষার আর তার লবণের জলীয় দ্রবণ আছে, তাহলে এটা একটা ক্ষারীয় বাফার। আর ক্ষারীয় বাফার হলে সূত্র কি সেটা তো জানোই। তো আমার মনে হয় এই অঙ্কটা করতে পারবা তুমি, এটা অবশ্যই করবা। এটা হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা অবশ্যই করতে হবে আপনাদের। ক্লিয়ার? তাহলে এটা একটু করে নিবা। হ্যাঁ এখন আসো আমরা পরের অঙ্কটা দেখি। দেখো এখানে একটা অঙ্ক আছে, একটু লক্ষ্য করো ভালো করে। দেখো এই অঙ্কটাও খুবই সহজ। দেখো এই অঙ্কটাতে কি আছে একটু দেখো ভালো করে। দেখো এখানে আছে হচ্ছে একটা দুর্বল অ্যাসিড আছে। হ্যাঁ দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা আছে x, আর দুর্বল অ্যাসিডের লবণ আছে, এটার ঘনমাত্রা কত y। দেখো এখানে পিএইচ দেওয়া আছে, অর্থাৎ এইটা একটা বাফার। এটা কি বাফার, অম্লীয় বাফার। হ্যাঁ অম্লীয় বাফার, কারণ কি দুর্বল অ্যাসিড তার লবণের দ্রবণ, তাই না? আর এখানে কে এর মান দেওয়া আছে। এখন তোমার বলছে কি পাত্রের দ্রবণে x ও y এর অনুপাত নির্ণয় করো। খুবই সহজ, তেমন কিছুই নাই, একবারে সহজেই করে দিই। হ্যাঁ দেখো সরাসরি করে দিই, এটা কিছুই না। হ্যাঁ দেখো অনুপাত বের করার জন্য আমাদের মানে সূত্রটা কি লিখতে হবে, পিএইচ ইজ ইকুয়ালস টু, হ্যাঁ পিকেএ প্লাস লগ অফ, উপরে কি বলো, উপরে হচ্ছে লবণের ঘনমাত্রা, লবণটা কি HCOO, হ্যাঁ আর নিচে কি দেখো HCOOH, তাই না? তো এখন আমাদের দেখো এখানে পিএইচ এর মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে 3.8। ওকে ফাইন। এখন পিকে মানে কি মাইনাস লগ অফ কে, কে এর কত দেওয়া আছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, তাই না? প্লাস, আচ্ছা প্লাস কত আছে দেখো তো লগ অফ, উপরে কত দেখো এনএ এনএ, এই যে এইটা হচ্ছে কত ওয়াই, এটার ঘনমাত্রা হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে এক্স। কিন্তু তোমারে কিন্তু অনুপাত বের করতে বলছে কত এক্স আর ওয়াই এর। আচ্ছা ওইটা করতেছি, ওইটা সমস্যা নাই। তো এখন আসো আমরা মানগুলো একটু বের করি। দেখো 3.8, হ্যাঁ এদিকে টু, দেখো এটার মানটা কত আসে একটু লক্ষ্য করবো ভালো করে। মাইনাস লগ অফ, হ্যাঁ মাইনাস লগ অফ কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস 4। দেখো এটা মান আসবে 3.79
5। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এইটাকে যদি আমরা না উল্টাই দেই, অর্থাৎ এখানে যেটা আছে এটাকে জাস্ট যদি x/y করি তাহলে এইখানে শুধু একটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে x/y, বুঝছো? তো এখন একটু লক্ষ্য করো, আমরা এখন এইটাকে এই পাশে নিয়ে যাব, অর্থাৎ লগ অফ xy টাকে এই পাশে নিয়ে যাব। তাহলে দেখো তো কি হইতেছে, আমরা যদি এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে log of x/y ইজিকালস টু, আর এইটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে দেখো আমরা যদি মাইনাস করি তাহলে 3.8, তাহলে যেটা পাওয়া যাবে এই পাশে থাকবে হচ্ছে -0.00411। কথা কি বুঝতে পারছো? তাহলে এইটা থাকবে, কথা বুঝলা? তো এখন দেখো আমরা যদি এরকমটা করি, তো এখন এখানে আমাদের যেটা ঝামেলা করতেছে সেটা হচ্ছে লগ। এখন তুমি একটু শোনো ভালো করে, এই যে দেখো এখানে আমি তোমার একটা সূত্র একটু লিখে দিতেছি, এটা তুমি জাস্ট ফর্মুলা আকারে মনে রাখবা, হ্যাঁ, কারণ এখানে কাজে লাগবে। লগ অফ এ ইজিকালস টু, মনে করো যা আছে হচ্ছে এক্স। তাহলে তুমি এখান থেকে কেমনে, মানে তাহলে এখান থেকে লেখা যাবে a ইজিকালস টু 10 টু দি পাওয়ার x। হ্যাঁ, তুমি এইটা জাস্ট একটা ফর্মুলা আকারে মনে রাখবে, এটা লগের কোনো সূত্র টুত্র তোমার ওইভাবে মনে রাখার দরকার নাই, আমি যেভাবে মনে রাখতাম তুমি সেভাবে মনে রাখবা। একটু দেখো, তাহলে লগ অফ a ইজিকালস টু x, তাহলে a ইজিকালস টু কত হবে, 10 টু দি পাওয়ার x। তুমি এইভাবে মনে রাখবা, জাস্ট একটা ফর্মুলার মতো করে মনে রাখবা, তাহলে হবে। তাহলে দেখো আমরা যদি এখান থেকে লগটাকে তুলে দেই তাহলে থাকবেটা কি, থাকবে হচ্ছে তোমার x বাই, হ্যাঁ, তাহলে দেখো কি থাকবে এখানে, এখানে থাকবে হচ্ছে আমার কত, এখানে থাকবে হচ্ছে আমার x বাই y 10 টু দি পাওয়ার -0.00411। দেখি কত আসে, চলো। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস, হ্যাঁ, 10 টু দি পাওয়ার মাইনাস কত, 0.00411। তাহলে দেখো এটা আসবে হচ্ছে তোমার, তাহলে x বাই y ইজিকালস টু, এটা আসতেছে হচ্ছে 0.9905। দেখো মোটামুটি ভাবে আমরা বলতে পারি এটার মানটা হচ্ছে কত, x বাই y ইজিকালস টু 1, এটাই বলা যায়, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি x is to y ইজিকালস টু 1 is to 1। বুঝতে পারছো? তাহলে এইটাই হচ্ছে তোমার x আর y এর অনুপাত। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার? তো আমরা এভাবে এইটা অঙ্কটা করতে পারি। হ্যাঁ, তোমার এই অঙ্কটা কাজে লাগবে অবশ্যই, বিশেষ করে তোমার সবচেয়ে বেশি মানে ঝামেলা হয়, আমার নিজের ঝামেলা হইতো আর কি, যে লগারি, তুমি এটা মনে রাখো, দেখো অনেক সহজ হবে, ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। এই অঙ্কটা অবশ্যই তোমার জন্য গুরুত্বপূর্ণ, অঙ্কটা করবা, হ্যাঁ, অঙ্কটা অবশ্যই করবা, কেমন? আচ্ছা, তাহলে এই অঙ্কটা অবশ্যই করে নাও, একটু কাজে দিবে। এখন আসো, এটা মনে হয় আমাদের লাস্ট অঙ্ক। হ্যাঁ, দেখো এটা করে আমরা অঙ্ক শেষ হবে আমাদের। তো একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। দেখো এই অঙ্কটাতে কি বলছে, এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো কি বলছে, এক্স এর মান কত হলে রক্তের স্বাভাবিক পিএইচ এর সমান পিএইচ পাওয়া যাবে। এখন কথা হচ্ছে রক্তের স্বাভাবিক পিএইচ জানো কত, রক্তের স্বাভাবিক পিএইচ, আচ্ছা আমি একটু লিখতেছি। দেখো রক্তের স্বাভাবিক পিএইচ, হ্যাঁ, এটা একটু জানতেই হবে। রক্তের স্বাভাবিক পিএইচ আমরা ধরে নিই হচ্ছে 7.4। হ্যাঁ, এটা হচ্ছে রক্তের স্বাভাবিক পিএইচ আমরা ধরে নিই। হ্যাঁ, তাহলে আসো এইটা সমান হবে, তাহলে কি তোমার বের করতে বলছে, তোমাকে বের করতে বলছে এই যে এখানে x, x এর মানটা বের করতে বলছে, x ইকুয়াল টু হোয়াট, একটু ভালো করে বুঝবা। দেখো এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে হচ্ছে এই যে একটা, এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড আর এটা হচ্ছে সেই দুর্বল অ্যাসিডের একটা লবণ। তাহলে এদেরকে যদি আমরা কি বলছে, x এর মান কত হলে, আচ্ছা এই এখানে একটু কথা আছে, কখন x এর মান, মানে এই দুইটাকে যদি আমি মিশ্রিত করি, এখানে একটা প্লাস দেওয়া হয় নাই, হ্যাঁ, এই যে এই প্লাসটা দিয়ে নাও, এই প্লাসটা এখানে হবে। হ্যাঁ, x মানে এই দুইটা পাত্রকে মিশ্রিত করলে x এর মান কত, এই দুইটা পাত্রকে মিশ্রিত করার পর x এর মান কত হলে পিএইচ এর মানটা রক্তের স্বাভাবিক পিএইচ এর সমান হবে। তো দেখো এই দুইটাকে যদি আমরা মিশ্রিত করলি তাহলে দেখো এটা একটা বাফার দ্রবণ, কারণ কি দুর্বল অ্যাসিডের সাথে তার লবণ মিশ্রিত করছো, তাহলে এখানে একটা বাফার দ্রবণ তৈরি হবে। তো এখন এইখানে একটু কথা আছে, কথাটা হচ্ছে কি, দেখো এই দুইটারই কিন্তু ঘনমাত্রার আয়তন দেওয়া আছে, ওইটারও ঘনমাত্রার আয়তন দেওয়া আছে। তো আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করব একটু বুঝবা ভালো করে, ওই যে মোলের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে NO H2CO3 ইজিকালস টু কত আছে দেখো, F2 আর কত, 10, 10 ইনটু কত, 10 টু দি পাওয়ার -3। বুঝছো? দেখি মানটা কত আসে, লক্ষ্য করো একটু ভালো করে।
দেখো 2 ইন্টু 10 ইন্টু 10⁻³ দেখো মানটা হবে হচ্ছে তোমার 0.02 মোল। ওকে তো বুঝছো? তো এখন আসো এরপরে ওইটাতে যাই। দেখো ওইটাতে কত মোল আছে? NO কত? NaHCO3। দেখো ওখানে আছে ঘনমানটা কত? 5 আর কত? x ইন্টু 10⁻³ এখন দেখো তো এখানে কত হয়? এখানে হবে হচ্ছে তোমার 5 ইন্টু 10⁻³ তাই না? তাহলে কত হবে? এখানে হবে হচ্ছে তোমার 0.005x। তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করলে হয়ে যাবে। ক্লিয়ার? বুঝছো? তো এখন আসো আমরা অঙ্কের সূত্রটা লিখি। সূত্রটা কি বলো? দুইটা যদি মিশ্রিত করি তার পিএইচ এর সূত্রটা কি? পিএইচ ইজিকাস টু পিএইচ ইজিকাস টু পিকে এ লগ অফ এন অফ লবণ NaHCO3 আর নিচে N অফ অ্যাসিড H2CO3। এখন আসো মান বসাই। তাহলে এই পিএইচ এর মান কত? 7.4 ইজিকাস টু মাইনাস লগ অফ কে এর মান কত দেওয়া আছে দেখো তো? ইন্টু 10⁻⁻ কত দেওয়া আছে? -7 দেওয়া আছে না? আচ্ছা একটু দেখে নিই কত দেওয়া আছে। দেখো একটু কত দেওয়া এখানে। আচ্ছা কত দেওয়া আছে? -7 10⁻⁻7। ওকে ফাইন, তাহলে এটা এখানে দেখ 10⁻⁻7 প্লাস লগ অফ চলো মান বসাই। উপরে কত দেখো তো? উপরে এটার মান আছে না নাই? এটার মান হচ্ছে তোমার কত? 0.005x আর নিচে দেখো তো এটার মান কত? 0.02। ওকে ফাইন, এখন আসো আমরা ক্যালকুলেশনটা করি একটু। দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে মাইনাস লগ অফ 7.8 ইন্টু 10⁻⁻7 এটার মানটা হবে হচ্ছে তোমার, দেখো এটা হচ্ছে তোমার 4.7.4 6.1 6.1 প্লাস লগ অফ এটা থাকে এভাবে 0.005x নিচে কত? 0.02। বুঝছো? আচ্ছা এখন আসো তাহলে আমরা কি করব? আমরা জাস্ট হচ্ছে এই যে এইটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে দেখো এটাকে যদি আমরা এই পাশে নিয়ে এসে মাইনাস করি 4.7 মাইনাস হচ্ছে কত? 6.1 দেখো কত আসে? এটা আসবে হচ্ছে তোমার এইটা কত আছে দেখো তো? লগ অফ উপরে কত? 0.005x তাই না? ভাগ কত? 0.02 ইজিকাস টু 1.3। কথা বুঝছো? তো এখন দেখো তাহলে আমরা ওই যে 10 টু দি পাওয়ার করবো, তাহলে এটা উপরে কত হবে? 0.005x ভাগ কত? আচ্ছা এইটাকে না আচ্ছা লিখি 0.02 ইজিকাস টু, যদি আমরা ওই যে লগটা তুলতে চাই মানে লগ তুলতে চাই তাহলে 10 টু দি পাওয়ার 1.3 তাই না? এখন দেখো কত থাকে একটু লক্ষ্য করো ভালো করে। এটা হবে হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 1.3, তাহলে এটা হবে হচ্ছে তোমার কত হয় দেখো? এটা হবে হচ্ছে 19 দশমিক কত হয়? 19.95। এটা দিয়ে গুণ দিলে এখানে এসে গুণ হবে ইন্টু 0.02 আর ওইটা দিয়ে ভাগ দিলে এখানে ভাগ হবে কত? 0.005। তাহলে এইটা হচ্ছে আমার x। এখন দেখো x ইকুয়াল টু কত হয়? তো লক্ষ্য করো একটু ভালো করে। 19.95 ইন্টু কত? 0.02 ভাগ 0.005। এখন দেখো এটা কত আসতেছে? তাহলে x ইকুয়াল টু 79.8 আসতেছে তাই না? তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে এত। কথা কি বুঝছো? তাহলে এইটাই হচ্ছে আমার x এর মান। তাহলে উত্তর হচ্ছে এটা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। দেখো এই ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অঙ্কটা করে ফেলবো। কেমন? এই অঙ্কটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কেমন? এই অঙ্কটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তাহলে এই অঙ্কটা অবশ্যই করবেন। কেমন? তাহলে এই অঙ্কটা করবা, অবশ্যই করবা।
তাহলে দেখো এই অঙ্কটা আমাদের করতেই হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে একটু লক্ষ্য করো, আমরা আবার যদি একটু দেখি তাহলে দেখো কিভাবে হচ্ছে। তুমি এটা একটু আটকায় আটকায় এভাবে করে নিও, হ্যাঁ? তাহলে হচ্ছে অঙ্ক, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো এটাকে যদি আমরা একসাথে একটু ছোট করে দেই তাহলে হয়তো তুমি দেখবা কিনা আমি জানি না, তারপর একটু দেখো। আমি একসাথে করে দিলাম আর কি, হ্যাঁ? তাহলে এই হচ্ছে অঙ্ক, এটা অবশ্যই করবেন, কেমন? তো এখন আসেন আমরা একবারে লাস্ট টপিক সেটা নিয়ে পড়বো, মানুষের রক্তের বাফার ক্রিয়া। এইটা একটু পরে আমরা আজকে শেষ করবো। দেখো একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করবা। দেখো একজন মানুষের রক্ত, তো রক্ত হচ্ছে এই যে রক্ত নালিকার মধ্য দিয়ে এইভাবে সুন্দরভাবে প্রবাহিত হয়, এটা নিশ্চয়ই জানো। তো যারা বায়োলজি পড়ছো তারা তো আর ভালো করে জানো। তো এখন এই রক্ত নালিকার মধ্যে দিয়ে রক্ত যখন প্রবাহিত হয়, তো এখানে রক্তের বাফার, মানে বাফারটা খুবই গুরুত্বপূর্ণ। রক্তের তোমার মানে রক্ত প্রবাহটা যদি আমরা ঠিক রাখতে চাই এবং রক্তটাকে যদি আমরা মানে কি বলে রক্তের কি বলে প্রবাহটা যদি আমরা সারা শরীরে ঠিক রাখতে চাই, তাহলে এখানে মানে পিএইচ এর যে মানটা, এই মানটা ফিক্স থাকতে হবে। অর্থাৎ এই পিএইচ এর মানটা তোমার এভারেজে থাকতে হবে হচ্ছে 7.4। এখন 7.4 হওয়ার জন্য এটা সর্বোচ্চ মানে মানে কত হইতে পারে, এটার মানটা অবশ্যই 7.35 থেকে 7. ধরো যে হচ্ছে ধরো না 45 এর মাঝে থাকতে হবে অবশ্যই। কথা বলছো মানে মানে এইটা হচ্ছে তোমার 7.4, অর্থাৎ এই রেঞ্জের মাঝে থাকতে হবে। এখন এই রেঞ্জের মাঝে যদি তুমি রাখতে চাও তাহলে এটা কিন্তু এত সহজ না, কারণ দেখো আমরা মানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে এসিডীয় খাবার খাচ্ছি, প্রচুর পরিমাণ ক্ষারীয় খাবার খাচ্ছি। এখন তুমি চিন্তা করো, একটা ঢকঢক করে একটা লেবু খেয়ে ফেলছো, এখন লেবু যখন খাইছো, লেবুটা কি একটা অম্লীয় না? তখন অম্লটা প্রথমে যাবে কই, তোমার এটা পাকস্থলী যাবে, তারপর হচ্ছে এটা তোমার মানে এই পরিপাক হয়ে তারপর তোমার কোথায় যায় পৌঁছাবে, এটা নির্যাস পৌঁছাবে, মানে রক্তে গিয়ে পৌঁছাবে, তারপরে এই রক্ত তো সারা শরীরে তোমার বহন করে নিয়ে যাবে। এখন কথা হচ্ছে দেখো অম্লীয় সিস্টেম থেকে যে নির্যাসটা তোমার রক্তে পৌঁছাইলো, তাহলে মানে রক্তে অম্ল পৌঁছাইলো, তাহলে রক্ত যদি অম্লে পৌঁছায় তাহলে তোমার কি হয়ে যাওয়ার কথা, রক্তটা অম্লীয় হয়ে যাওয়ার কথা, তাহলে পিএইচ এর মান কমে যাওয়ার কথা। আর যদি তোমার পিএইচ এর মান কমে যায় তাহলে মানে এর চাইতে যদি কমে যায় তাহলে ওইটা তোমার মানে জীবন ধারণ করাই কঠিন হয়ে যাবে। আবার ধরো তুমি প্রচুর পরিমাণে ক্ষারীয় খাবার খাইছো, তাহলে পিএইচ এর মান যদি এর চাইতে বেড়ে যায় তাহলে তোমার জীবন ধারণ কঠিন হয়ে যাবে। কথা বুঝছো? তো এখন এই জীবন ধারণ কঠিন হয়ে যাবে। এখন কঠিন হয়ে যাবে মানে কি, পিএইচ এর মানটা যদি তোমার স্বাভাবিকের চেয়ে কমে যায় ওটার বলা হয় অ্যালকোলোসিস বলে, মানে একটা রোগের নাম অ্যালকোলোসিস। আর যদি পিএইচ এর মানটা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তাহলে না সরি পিএইচ এর মানটা যদি স্বাভাবিকের চেয়ে মানে তোমার ধরো যে হচ্ছে এই যে এইটার চাইতেও অনেক বেশি কমে যায় তাহলে ওইটার বলা হয় তোমার অ্যালকোলোসিস। কি বলা হয়? অ্যালকোলোসিস। আর যদি সরি অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস যদি এটা কমে যায়, অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস। কথা বুঝছো? আর পিএইচ এর মান যদি এর থেকে অনেক বেড়ে যায়, মানে অনেক বেড়ে যায়, তাহলে ওইটার বলা হয় তোমার অ্যালকোলোসিস, অ্যালকোলোসিস। এখন দেখো এই রোগ যদি তোমার হয়ে যায় তাহলে তোমার জীবন মানে সংকটাপন্ন হয়ে যাবে। এখন এইগুলো আমার বোঝার বিষয় না, আমি রসায়ন বুঝি। তো দেখো এখন এই বাফার মানে পিএইচটাকে এই জায়গায় ফিক্স রাখার জন্য রক্তে তিন ধরনের বাফার সিস্টেম কাজ করে। একটা হচ্ছে বাইকার্বনেট বাফার সিস্টেম, একটা হচ্ছে ফসফেট বাফার সিস্টেম, আর একটা হচ্ছে প্লাজমা, আচ্ছা একটা প্লাজমা প্রোটিন হবে, হ্যাঁ, প্লাজমা প্রোটিন বাফার সিস্টেম। তো এখন কথা হচ্ছে এই বাফার সিস্টেমটা, এই তিনটা বাফার সিস্টেম রক্তের পিএইচটাকে ফিক্স রাখে বা নির্দিষ্ট রাখে বা মানে মোটামুটি ফিক্স রাখে। তো এখন এর ভিতরে আমাদের এই বাইকার্বনেট বাফার সিস্টেম, এটা হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বাফার সিস্টেম। তো আমরা এই বাইকার্বনেট বাফার সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা একটু দেখার চেষ্টা করব, তাহলেই হবে আমাদের জন্য। দেখো বাইকার্বনেট বাফার সিস্টেম, এখন বাইকার্বনেট বাফার সিস্টেমটা কি? দেখো এটার কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট বাফার সিস্টেম বলা যায়। তাহলে এই বাফার সিস্টেম মূলত কার্বনিক অ্যাসিড থাকে আর বাইকার্বনেট থাকে। এখন তুমি একটু চিন্তা করো তো, কার্বনিক অ্যাসিড H2CO3, এইটা দেখো আমাদের রক্তে প্রচুর পরিমাণে পানি আছে, তো H2CO3 এটা যখন পানিতে মিশ্রিত হয় অর্থাৎ একুয়াস অবস্থায় যায় তখন এটা বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে তৈরি করে হচ্ছে তোমার বাইকার্বনেট আয়ন তৈরি করে HCO3 মাইনাস আর হচ্ছে কি H প্লাস। এখন দেখো এরাও কিন্তু পানিতেই থাকে, হ্যাঁ, তাহলে এগুলোও আমরা জলীয়ই লিখবো। তাহলে এটা হচ্ছে একুয়াস, হ্যাঁ, এগুলো কি একুয়াস অর্থাৎ জলেই থাকবে। এখন দেখো যেহেতু এইটা একটা দুর্বল অ্যাসিড তাহলে এখানে বিয়োজনটা যে ঘটবে এটা একটা মানে বহুমুখী প্রক্রিয়া। এখন তুমি একটু চিন্তা করো এই যে এইটা হচ্ছে আমাদের মূলত বাইকার্বনেট বাফার সিস্টেম, অর্থাৎ আমাদের শরীর যে আছে শরীরের ভিতরে রক্তের মাঝে এই বাইকার্বনেট বাফার সিস্টেমটা মূলত এইভাবে একটা সাম্যাবস্থা তৈরি করে, কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট আয়ন। ক্লিয়ার?
এখন তুমি চিন্তা করো, তুমি যদি মনে করো মানে কিছু পরিমাণে না, মনে করো যে একটু অতিরিক্ত পরিমাণে অম্লীয় কিছু খাবার খাইছো, ধরো লেবু খাইছো বা কমলা লেবু খাইছো বা অম্ল আছে এরকম খাবার খাইছো, তাহলে তোমার দেহে কি প্রবেশ করবে? এইচ প্লাস প্রবেশ করবে। তখন এইচ প্লাসটাকে নিউট্রালাইজ করতে হবে। আচ্ছা, এইটা তো হচ্ছে এইচ প্লাস, হ্যাঁ, এইচ প্লাসটাকে কি করতে হবে? নিউট্রালাইজ করতে হবে। তো তুমি চিন্তা করো, যখনই তুমি এইচ প্লাসটা এখানে প্রবেশ করতেছে, ভালো করে বুঝবা, এইচ প্লাসটা যখনই প্রবেশ করতেছে তখন দেখো এইখানে এসে এইচ প্লাসটা প্রবেশ করতেছে, তাহলে দেখো তো এইচ প্লাসটা গিয়া এই যে এখানকার যে এইচ প্লাস এটা ঘনমাত্রা বাড়াই দিবে না? এখন যখনই এটা ঘনমাত্রা বেড়ে যাবে তখন কি হবে? সাম্য অবস্থা পেছনের দিকে ব্যাক করা শুরু করবে। তার মানে কি? সাম্য অবস্থা পেছনের দিকে ব্যাক করা মানে কি? এরা দুইজন মিলিত হয়ে পেছনের দিকে আসবে। তাহলে আমরা যদি অম্লীয় খাবার গ্রহণ করি, ভালো করে শুনবা, কি খাবার? অম্লীয় খাবার। তাহলে অম্লীয় খাবার গ্রহণ করলে, এখন অম্লীয় খাবার গ্রহণ করলে যে অতিরিক্ত এইচ প্লাসটা আছে ওইটাকে কিভাবে নিউট্রালাইজ করবে? ওইটাকে নিউট্রালাইজ করবে হচ্ছে এই যে এইভাবে, অতিরিক্ত এইচ প্লাস দ্রবণে উপস্থিত এইচসি ডাবল ও মাইনাস অর্থাৎ বাইকার্বনেট আয়ন এর সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে কি তৈরি করবে? যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে H2CO3। এখন তুমি বলতে পারো তাহলে এই পাশে এটা বাইরে যাবে না, এটা বাড়বে না। এটা কি হয় জানো? এইটা উৎপন্ন হওয়ার সাথে সাথে এটা আবার বিয়োজিত হয়, অর্থাৎ এইটা যেহেতু এই পাশে বেড়ে যাচ্ছে তাই এটা বিয়োজিত হয়ে এটা তৈরি করে কি জানো? এটা বিয়োজিত হয়ে তৈরি করে হচ্ছে তোমার H2O, পানি আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। মানে যতটুকু এইটা বেশি উৎপন্ন হয়ে যাবে, অর্থাৎ ওই পাশ থেকে আইসা যখন এটা বেশি উৎপন্ন হয়ে যাবে তখন এটা পানি আর কার্বন ডাই অক্সাইডে ভেঙে যাবে, অর্থাৎ অতিরিক্তটা ভেঙে যাবে। ভেঙে গিয়া এই দেখো পানি তো রক্তে মিশে যাবে, তাই না? আর কার্বন ডাই অক্সাইড তুমি যখন মানে কি বলে প্রশ্বাস মানে আমি যখন শ্বাসটা ছাড়ি তখন কার্বন ডাই অক্সাইডটা আমার শ্বাস থেকে আস্তে করে বের হয়ে চলে যাবে। তাহলে দেখো ওই যে অতিরিক্ত যে এইচ প্লাসটা তোমার রক্তে যোগ হয়েছিল ওইটা কিন্তু আর কোনো প্রভাব রাখবে না। ক্লিয়ার? তো এখন আসো, এখন আমরা যদি অতিরিক্ত পরিমাণে ক্ষারীয় খাবার গ্রহণ করি তাহলে কি হবে? দেখো, ক্ষার যখন গ্রহণ করবো তার মানে কি? OH মাইনাস গ্রহণ করতেছ। দেখো OH মাইনাস যখন আমরা গ্রহণ করি তখন এই যে বাফার সিস্টেমে যে অ্যাসিডটা আছে অর্থাৎ HCOOH, ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। এখন দেখো অতিরিক্ত পরিমাণে ক্ষারীয় খাবার গ্রহণ করলে যেটা হয় সেটা হচ্ছে ক্ষারীয় খাবার গ্রহণ করলে, দেখো ক্ষারীয় খাবার গ্রহণ করলে যেটা হয়, ওই যে তুমি অতিরিক্ত ওইটা গ্রহণ করছো এটা দ্রবণে উপস্থিত H2CO3 এর সাথে যুক্ত হবে। এখন দেখো এটা OH মাইনাস আর এখান থেকে H প্লাস নিবে, নিয়ে কি তৈরি করবে? নিয়ে তৈরি করবে হচ্ছে HCO3 মাইনাস আর হচ্ছে কি তোমার এখানে তৈরি হবে H2O। এখন দেখো এই যে তোমার বিক্রিয়াটা হইলো, দেখো বিক্রিয়ার মাধ্যমে যে OH টুকু তুমি গ্রহণ করছিলা ওই OH টুকু হচ্ছে তোমার কি হয়ে গেল? পানি হয়ে গেল আর HC ডাবল মানে HCO3 মাইনাস হয়ে গেল। এখন HCO3 মাইনাস যখন হয়ে যাবে তখন এইটা দেখো রক্তের একটা উপাদান, তাই না? তো রক্তের একটা উপাদান এটা উৎপন্ন হয়ে যাবে, তখন আবার এখানে একটা তোমার সাম্য অবস্থা তৈরি হবে, মানে এই পাশে বেড়ে যাবে তারপর এই পাশ থেকে কিছু পরিমাণে এই পাশে আসবে, আসে একটা সাম্য অবস্থা তৈরি হবে। তার মানে কি? তার মানে তোমার এই যে OH মাইনাসটা যে যোগ করলা এই OH মাইনাসের কোনো প্রভাব আর থাকবে না। ক্লিয়ার? তাহলে লক্ষ্য করো ভালো করে, আমরা যদি দ্রবণে তোমার মানে খাবারের সাথে যদি আমরা এগুলা গ্রহণ করি, অর্থাৎ যদি আমরা অ্যাসিডীয় খাবার খাই তাহলে যে এইচ প্লাসটা মানে অতিরিক্ত খাই ওইটা হচ্ছে এভাবে নিউট্রালাইজ হয়, কথা বুঝছো? আর যদি ক্ষারীয় খাবার খাই তাহলে OH মাইনাসটা এই প্রক্রিয়ায় নিউট্রালাইজ হয়ে যায়, তখন আমাদের রক্তে এই অতিরিক্ত অ্যাসিড অথবা ক্ষারের যে প্রভাব সেটা আর থাকে না, তখন পিএইচ এর মানটা মানে মোটামুটি একেবারে ধরো ওই যেটা থাকার কথা অর্থাৎ 7.35 থেকে 7.45 এর মাঝেই পিএইচ এর মানটা সব সময় থাকে। যদি কোনো কারণে এইটার চাইতে মানে আমাদের রক্তের পিএইচ এর মানটা যদি কোনো কারণে 0.5 এর চাইতে বেশি পরিবর্তন হয়, এখন পরিবর্তন মানে কি? ধরো পরিবর্তন মানে হচ্ছে এর চাইতে যদি অনেক বেশি
কমে যায় অথবা এর চাইতে যদি অনেক বেশি বেড়ে যায়, হ্যাঁ, তাহলে আমাদের যে মানে জীবন এটা সংকটাপন্ন হয়ে যাবে, অর্থাৎ জীবন ধারণটাই কঠিন হয়ে যাবে। তখন বিভিন্ন এই রোগগুলো হচ্ছে আমাদের মানে দেখা দেবে, যেমন অ্যালকোলাইসিস, তারপর হচ্ছে অ্যাসিডোসিস, এই রোগগুলো দেখা দেবে, যেটা আমাদের জন্য জীবন ধারণ করা কষ্টসাধ্য হয়ে যাবে বা জীবন ধারণ অসম্ভব হয়ে পড়বে। তাহলে এই কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট বাফার সিস্টেমটা এটা পরীক্ষায় মোটামুটি আসে, তাহলে তুমি একটু এই কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট বাফার সিস্টেমটা অবশ্যই একটু গুরুত্ব দিয়ে পড়বা, হ্যাঁ। আর শোনো, আমি আজকে যা যা আলোচনা করলাম এই সবগুলো জিনিসই তুমি মূলত হচ্ছে মানে এভাবে আলোচনাগুলো তুমি বই থেকে মানে লিখার যে প্রসেসটা, সেটা তুমি বই থেকে বিভিন্ন বইয়ে আছে, তুমি বইগুলো দেখলে বিভিন্ন বই থেকে তুমি লিখার প্রসেস পাওয়া যাবে, কিন্তু আমি মূলত যেটা করলাম সেটা হচ্ছে বিষয়গুলো কিভাবে পড়বা, বিষয়গুলো কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো তোমাকে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি যে আজকে যে ক্লাসটা তুমি যারা করলা আর কি শেষ পর্যন্ত, তারা অবশ্যই বেনিফিটেড হবা, কারণ এখান থেকে সিকিউ আসবে, এমসিকিউ আসবে, অনেক কিছুই আসবে। তো তুমি এই ক্লাসটা যদি একটু ভালো করে থাকো, তাহলে তুমি যে কোনো ধরনের সিকিউ অথবা এমসিকিউ এখন বুঝতে পারবে আশা করি, হ্যাঁ। তো সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম।